স্বাগতম। আসসালামু আলাইকুম। সোনারগাঁ ইউনিভার্সিটির এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ সিএসসি এর ওয়েব প্রোগ্রামিং সেশনাল কোর্সের স্প্রিং 2026 সেমিস্টারে স্টুডেন্টদেরকে নিয়ে এই অনলাইন সেশনের একটা আয়োজন। যেহেতু আমি ওয়েব প্রোগ্রামিং সেশনাল কোর্সটা দীর্ঘদিন যাবত নিচ্ছি, এরকম একটা জিনিস করার আমার ইচ্ছা ছিল। সবসময় সময় সুযোগ হয় না। তো আমরা অনেক সময়ই একটা অভিযোগ পাই, সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক্সের ভিতরে একটা গ্যাপ থেকে যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে একাডেমিক্স থেকে বেসিক্যালি ইউনিভার্সিটি স্টাডি, এটাকে আমরা একাডেমিক্স বলি। তো ইউনিভার্সিটি গ্র্যাজুয়েটদের যখন তারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এবং ইন্ডাস্ট্রিতে জয়েনের চেষ্টা করে, তখন দেখা যায় যে তাদের স্কিল, প্রফেশনালিজম, কমিউনিকেশন, বিভিন্ন বিষয়ে অনেক ইস্যু থাকে এবং গ্যাপ থাকে, যার কারণে গ্র্যাজুয়েটদের একটা জব সিকিউর করতে বেশ সময় লেগে যায়। ক্ষেত্র বিশেষে 2 বছর, 3 বছর, 5 বছরও লাগতে পারে। তো এই গ্যাপটা কিভাবে ফিল আপ করা যায়, এটা নিয়ে কিন্তু আমাদের ইউনিভার্সিটি সবসময় কাজ করে। আপনারা রিসেন্টলি দেখবেন যে আমাদের সিলেবাসটা রিভাইজড করা হয়েছে, যেটা ওবিই আমরা বলি, অবজেক্টিভ বেসড এডুকেশন। এবং আপনাদের কোশ্চেনগুলোর ভিতরে অনেক সিএলও, পিএলও, কোর্স লার্নিং আউটকাম, প্রোগ্রাম লার্নিং আউটকাম, এগুলো লেখা থাকে। এগুলো কিন্তু আগের ব্যাচে ছিল না। তো এই জিনিসগুলোর উদ্দেশ্য কি? মেন উদ্দেশ্য হচ্ছে ইউনিভার্সিটিতে যে একাডেমিক স্টাডিগুলো আমরা করি, সেগুলো আসলে কতটুকু অবজেক্টিভলি মানে পূরণ করে এবং এগুলো দিয়ে আদৌ আপনারা স্কিলফুল হইতে পারেন কিনা। তো সেটারই একটা পারপাসে আমি আম, আমাদের প্রোগ্রামে 2 জন গেস্ট যারা তাদের একাডেমিক লাইফে সাকসেসফুল ছিলেন, তাদের অনলাইন সরি ট্রেনিং, তারা যখন স্কিল ডেভেলপমেন্টে যখন তারা ছিলেন তখনও সেখানে তারা বেস্ট পারফর্মার ছিলেন। বাংলাদেশে কাজ করছেন, বাইরে কাজ করছেন, এবং তাদের নিজস্ব কোম্পানি বা অন্টারপ্রেনারশিপ প্রজেক্টও আছে। সো মোটামুটি এই পার্টিকুলার ফিল্ডটা বেসিক্যালি আমাদের যে ওয়েব প্রোগ্রামিং আমি আপনাদের পড়াই, সেই ফিল্ডে তারা বেশ মোটামুটি অভিজ্ঞ, এক্সপিরিয়েন্সড এবং স্কিলফুল, প্লাস তাদের অনেক অনেক জায়গায় এক্সপিরিয়েন্সও আছে কাজ করে। এই জন্য আমি আপনাদেরকে ইনভাইট করছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ রফিক ভাই এবং দিনশান ভাই। এবং এর মধ্যে স্পেশালিটি হচ্ছে আমাদের দিনশান ভাই কিন্তু আমাদের গ্র্যাজুয়েট, ঠিক আছে, সোনারগাঁ ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট। ক্যান ইউ গেস হুইচ ডিপার্টমেন্ট হি গ্র্যাজুয়েটেড ফ্রম? কেউ কি গেস করতে পারবেন যে উনি কোন ডিপার্টমেন্ট থেকে গ্র্যাজুয়েট করছেন? Sir, probably CSE. আনফর্চুনেটলি নো। নট ফ্রম সিএসি। উনি Sir, ট্রিপলি Tripoli. ব্যাকগ্রাউন্ডের। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, উনি ট্রিপলি ব্যাকগ্রাউন্ডের। এবং বেসিক্যালি আমি আপনাদের সবসময় পড়ানোর সময় কিন্তু জিনিসগুলো বলি, হ্যাঁ, যে ইন্ডাস্ট্রিতে আসলে কে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, কার মাস্টার্স, পিএইচডি এগুলো আছে, কার সিজিপিএ কত, কে দেখতে সুন্দর, কে ফর্সা, কে কালো, এগুলাই কিন্তু ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে কোম্পানির একটা পার্টিকুলার প্রবলেম আছে, এই প্রবলেমটা কে সলভ করতে পারতেছে কত এফিসিয়েন্টলি, কার অর্গানাইজেশন ক্ষমতা ভালো, কার কমিউনিকেশন ক্ষমতা ভালো, একটা প্রবলেম নিজের থেকে কে সলভ করতে আসে। এই ধরনের জিনিসগুলো ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। প্রফেশনাল লাইফে কিন্তু আমাদের এই একাডেমিক্সে আমরা যেভাবে আহ, জিনিসগুলো মেনটেন করি, সেটা সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, আমরা মোটামুটি এটাই ছিল মোটামুটি ইন্ট্রোডাকশন। আমরা একজন একজন করে শুনবো। টকিং পয়েন্টসগুলো আমি আবারও বলতেছি, টকিং পয়েন্টসগুলো আপনারা পাবেন হচ্ছে মেসেজ সেকশনে, আমি পিন করে রাখছি। সেখানে আমাদের টকিং পয়েন্টসগুলো দেওয়া আছে। আমাদের গেস্টরা একজন একজন করে যখন আলোচনা করবে, এই পয়েন্টগুলোই ওনারা আলোচনা করবে। তো আমাদের কাজ হবে, আমরা ফার্স্টে শুনবো এবং শোনার সময়
Um, আপনি যদি কথা বলতে পারেন আমি আপনাকে বলবো। থ্যাংক ইউ ভাই ফর ইনভাইটিং মি। প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশনটা দেই। আমি হচ্ছি দিলশান আহমেদ, গ্র্যাজুয়েটেড ফ্রম সোনারগাঁ ইউনিভার্সিটি, অ্যান্ড 2023 সালে গ্র্যাজুয়েট করেছি। আমি মোটামুটি 2 বছর হয়ে গেছে। অ্যান্ড ফর্চুনেটলি বলবো যে আমি আমার গ্র্যাজুয়েশনের পরপরই আমার ক্যারিয়ারটা শুরু করে ফেলতে পারছি। মানে গ্র্যাজুয়েশন শেষ হওয়ার সাথে সাথে আমার ক্যারিয়ারটা মোটামুটি শুরু হয়ে গেছে। সো আমার ব্যাকগ্রাউন্ড অলরেডি স্যার বলেছে, আমি হচ্ছে ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের। অ্যান্ড আপনাদের কোশ্চেন থাকতে পারে যে ত্রিপলি ব্যাকগ্রাউন্ড হয়ে কেন আমি এই সেক্টরে এসে জব করতেছি। অ্যান্ড দ্যাটস দ্য এই কোশ্চেনটা হচ্ছে সবচেয়ে বেশি আমি পাই। সো এটা আমি বলবো, যখন আপনারা ইন্ডাস্ট্রিতে যাবেন তখন দেখবেন যে নিজেদের অর্ধেক মোটামুটি কলিগদের মধ্যে অর্ধেক সংখ্যাই হচ্ছে আপনার নন সিএসসি ব্যাকগ্রাউন্ডের। সো হ্যাঁ, সো এটা একটু মানায় নিতে হবে আপনাদের। তো আমি অবজেক্টিভ গুলো দিয়ে শুরু করব। সো আমার ইন্ট্রোডাকশন গেল, এন্ড সেকেন্ড অবজেক্টিভ যেটা, সেটা হচ্ছে ইজ প্রোগ্রামিং a lucrative career choice at present or in the future? এটা হচ্ছে কি যে এটা ডিপেন্ড করে। আর এটা হচ্ছে যখন আমি শুরু করেছিলাম, মোটামুটি 5 বছর হয়েছে আমি এই ফিল্ডে মোটামুটি কাজ করা শুরু করেছিলাম। এন্ড আমি স্টার্ট করেছিলাম মোটামুটি ফ্রিল্যান্সিং দিয়ে। এন্ড আপনারা জানেন 2019-20 সালের দিকে ফ্রিল্যান্সিংটা আসলে কতটা চল ছিল, এন্ড মানুষ আসলে অনেক অনেক টাকা ইনকাম করতো ফ্রিল্যান্সিং করে, রাইট? সো তখন ফ্রিল্যান্সিং দিয়ে শুরু করেছিলাম, এন্ড সময়ের সাথে সাথে না এই জিনিসটা অনেক অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, সো এর মধ্যে এআই এফেক্টটা সবচেয়ে বড় এফেক্ট আমি বলবো। তো লুক্রেটিভ কিনা সেটা হচ্ছে পার্সন ওয়াইজ ডিপেন্ড করে, এন্ড সেটার বেস্ট অ্যান্সার আমার মনে হয় আমি থার্ড অবজেক্টিভে দিতে পারবো, রাইট? সো আমি বলবো, আপনার যদি ডেডিকেশন থাকে, সো ইট উড বি আ গ্রেট চয়েস টু স্টার্ট করার জন্য খুবই ভালো একটা চয়েস হবে। বাট আমি সাজেস্ট করব যে ওয়েব প্রোগ্রামিং এর সাথে সাথে অন্যান্য ফিল্ড যদি আপনার থাকে এটার সাথে রিলেটেড, তাহলে ওগুলিও যেন আপনারা কিছুটা এক্সপ্লোর করে রাখেন, রাইট? সো শুধু একটা ফিল্ডের উপর এখন আসলে এই যুগে ডিপেন্ডেন্ট হওয়াটা আসলে আমার মনে হয় রিস্কি। কিন্তু শুরু করার জন্য ওয়েব প্রোগ্রামিং কুড বি দ্য বেস্ট চয়েস, রাইট? সো আমি সেকেন্ড অবজেক্টিভে যাই। হোয়াট আর দ্য নেসেসারি স্কিলস টু ডু বেটার ইন ওয়েব প্রোগ্রামিং ইন্টারভিউস অ্যান্ড কোডিং টাস্ক? ওকে, সো নেসেসারি স্কিলস বলতে গেলে কি, আমি যেটা বলেছিলাম যে আমি সেকেন্ড কোশ্চেনের একটা অ্যান্সার থার্ড অবজেক্টিভে দিব। সো এখানে আসলে এআই ইম্প্যাক্টটা অনেক বেশি। এখন এআই ইম্প্যাক্টটা অনেক বেশি। তো ধরেন আমরা ওয়েবসাইটে আমাদের কয়টা স্টেপ আছে, ধরেন আমরা একটা ওয়েবসাইটের ইউআই ডিজাইন করলাম প্রথমে, দেন ওটা থেকে আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডটা ডিজাইন করলাম। তো আমরা জানি ফ্রন্ট এন্ডটা ডিজাইন করতে এখন এই মডার্ন যুগে কি লাগে। ফ্রন্ট এন্ডটা ডিজাইন করতে এখন এইচটিএমএল সিএসএস দরকার হয়, জাভাস্ক্রিপ্ট দরকার হয়। আপনি যদি আরেকটু অ্যাডভান্স যান, আপনি হচ্ছে বিভিন্ন জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি দেখতে পারেন, যেমন রিয়েক্ট জেএস, আপনার নেক্সট জেএস আছে, ঠিক আছে? তো রিয়েক্ট জেএস, নেক্সট জেএস শিখতে পারেন। এগুলি হচ্ছে আপনাদের ফ্রন্ট এন্ডের জন্য স্কিলস, রাইট? অ্যান্ড আপনি যদি এরপর ব্যাক এন্ডের দিকে যান, সার্ভার সাইড কাজ করেন, তো তখন আপনার ডেটাবেজের মধ্যে আপনার শিখতে হবে যে কোনো একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখলে বেটার হয়। যেমন কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে আছে হচ্ছে মাইএসকিউএল, এরপর আপনি পোস্টগ্রেসকিউএল শিখতে পারেন। আপনার নোএসকিউএল যদি দেখেন, তার মধ্যে আপনি শুধু এসকিউএল যেটা আছে সেটা শিখতে পারেন, বা আপনার ফায়ারবেস দেখতে পারেন, ঠিক আছে? সো এগুলি হচ্ছে মোটামুটি কোয়েরি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নন কোয়েরি ল্যাঙ্গুয়েজের মধ্যে, মানে ডেটাবেস গুলো এগুলি শিখে রাখতে পারেন। আর ব্যাকএন্ড হচ্ছে, ব্যাকএন্ড যদি কোনো কিছু বলি, সাপোজ কোন ল্যাঙ্গুয়েজটা শিখবো, আসলে কোন ল্যাঙ্গুয়েজটা ভালো, কোনটার দাম বেশি, কোনটার দাম কম, এটা আসলে খুবই কমপ্লেক্স একটা কোশ্চেন। হ্যাঁ, এটা আসলে কোনোটারই দাম কম, কোনোটারই দাম বেশি না, ঠিক আছে? আমি যদি বলি, মোটামুটি 12-13 বছর আগ থেকে মানুষ বলতেছে পিএইচপি ইজ ডেড, বাট পিএইচপি ইজ স্টিল রানিং, রাইট? সো আমি জানি আপনারা সিএসসি স্টুডেন্ট যারা আছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে পাইথন করতে খুব পছন্দ করেন। সো আপনারা যদি পাইথনের সাথে খুব কমফোর্টেবল হন, তাহলে পাইথন কুড বি আ গুড চয়েস ফর সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তাহলে আপনারা পাইথন দিয়ে শুরু করতে পারেন, এন্ড এর সাথে অবশ্যই অবশ্যই আপনাদের ওপিটা তো মাস্টার করতেই হবে। দেন এটার সাথে আপনাদের একটা ফ্রেমওয়ার্ক শেখাটা মাস্ট, রাইট? তো ফ্রেমওয়ার্ক সম্পর্কে যদি আইডিয়া থাকে, যে পাইথনের ওয়ান অফ দ্য বেস্ট ফ্রেমওয়ার্ক হচ্ছে জ্যাঙ্গো, রাইট? সো জ্যাঙ্গোতে কি হয়, আমরা মোটামুটি এমভিসি প্যাটার্নে কাজ করি। আমরা হচ্ছে ব্যাক এন্ড যে ফ্রেমওয়ার্ক গুলো থাকে সেগুলিতে আমরা এমভিসি প্যাটার্নে কাজ করি, মডেল ভিউ কন্ট্রোলার। তো সেখানে ওপি
ওপিটাই সবচেয়ে বেশি ইউজ হয়। সো এটা একটা অবজেক্টিভ হতে পারে। সো আমরা ব্যাকএন্ড হিসাবে আপনারা যদি পাইথন করেন তাহলে জ্যাঙ্গোর দিকে আগাইতে পারেন। আপনারা যদি কেউ পিএইচপি পারেন তাহলে লারাভেল আছে, লারাভেলের দিকে আগাইতে পারেন। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু আছে। আপনারা যদি জাভাস্ক্রিপ্টই থাকতে চান তাহলে নোড জেএস আছে, রাইট? সো এটা আসলে ডিপেন্ড করে আপনি কোন দিকে যাবেন। তবে সাজেস্ট করবো যে শুরুতে হচ্ছে অনেক কিছু শিখবেন না, মানে মানে সবকিছু একসাথে দেখতে যাবেন না, চেষ্টা করবেন একটা ট্রানজিশন পিরিয়ড রাখার, একটা স্কিলের সাথে আরেকটা স্কিলের, রাইট? সো আপনি পিএইচপি আর পাইথন একসাথে দেখলে হবে না, আপনার হচ্ছে কাজ বুঝে শিখতে হবে যে সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, সেটা আমি একটাই শিখি, সেটা হচ্ছে হয় পিএইচপি, আদারওয়াইজ জাভাস্ক্রিপ্ট, আদারওয়াইজ হচ্ছে পাইথন। সো এভাবে এভাবে করে একটা ট্রানজিশনাল পিরিয়ডে আপনার হচ্ছে আস্তে আস্তে শিখতে থাকতে হবে, রাইট? এটা গেল হচ্ছে নেসেসারি স্কিলস যেগুলি দরকার হয়। এছাড়া আপনাদের আরো স্কিলস আছে, আপনারা যদি একটু অ্যাডভান্সে যান, যেমন যেমন হচ্ছে আপনারা যদি সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন শিখেন বা সার্ভার ম্যানেজমেন্টের কোনো কিছু শিখেন, তাহলে আপনাদের সিআইসিডি পাইপলাইনটা দেখতে হবে আর কি, ঠিক আছে? তো সিআইসিডি তে কি হয় যে আমরা ডিপ্লয়টা কিভাবে করব আমাদের সফটওয়্যারটা, ঠিক আছে? তো সেই জিনিসটা আমরা একটু অর্গানাইজ ভাবে কিভাবে করব সেই জিনিসটা আমরা সিআইসিডি পাইপলাইনের মাধ্যমে সাজাই। আপনারা যে কোনো একটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড সার্ভার থেকে শিখতে পারেন, যেমন এডব্লিউএস আছে, অ্যাজিওর আছে, রাইট? সো এগুলি আপনাদের হয়তো আরেকটু অ্যাডভান্স লেভেলে যখন যাবেন, আপনারা যখন বড় বড় ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তো এগুলি দরকার হবে, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে স্কিল লিস্ট। এখন হচ্ছে এগুলি আসলে এগুলিরও একটা পিরিয়ড ছিল, মানে এগুলির একটা পিরিয়ড আছে। হ্যাঁ, এই যে আমি যে স্কিলগুলো বললাম, হ্যাঁ, তো ধরে নেন আমাদের ওয়েবসাইট, একটা ওয়েবসাইট বানাইতে শুরু থেকে শেষ পর্যন্ত এই কয়টা স্কিল শিখতে হয়, এন্ড প্রত্যেকটা স্কিলেরই এক একটা ধাপ আছে, রাইট? তো আমাদের একটা ওয়েবসাইট বানায় ডিপ্লয় করে মেনটেন করা পর্যন্ত প্রত্যেকটা কাজেরই এক একটা ধাপ আছে। এখন আমি বলবো যে এআই এর এখানে কি কাজ, এখানে এআই এর কিছু প্রোজ আছে, কনস আছে, দুইটাই আছে, রাইট? সো এআই এর প্রোজ গুলা কি, যে আমরা ইজিলি আগে যেই কাজটা করতে হয়তো আমাদের অনেক দিন সময় লাগতো, সাপোজ একটা এরর ফিক্স করতে আমাদের হচ্ছে সাপোজ যে 2 দিন 3 দিন লেগে যেত, সেটা আমরা ইজিলি এআই দিয়ে ডিটেক্ট করে ফেলতে পারতেছি, সেটা এআই দিয়ে ইজিলি সলভ করে ফেলতেছি, হুইচ আই বিলিভ ইউ অলরেডি ডু, রাইট? সো এখন হচ্ছে এআই এর এখানে প্রোজ অনেক আছে। আপনি একটা প্রম্পট দিয়ে একটা আপনার ইউআই ডিজাইন করে ফেলতে পারবেন। আপনি যে কোনো একটা এআই মডিউলে যান, এআই তে এজেন্টে যান, যেমন হচ্ছে লাভেভেলটা চলতেছে এখন, প্রচুর চলতেছে। লাভেভেলে যদি যান, এখানে একটা প্রম্পট দিয়ে আপনি নেক্সট জেএস এর একটা ফ্রন্ট এন্ড ওয়েবসাইট আপনি বের করে ফেলতে পারবেন, রাইট? সো এখানেই হচ্ছে এআই প্রোজ এন্ড কনস দুইটাই। তো এখানে কনসটা কি, প্রবলেমটা কি, প্রবলেমটা হচ্ছে আমরা যারা ডেভেলপার তারা হচ্ছে ভাইব কোডিং করতে পছন্দ করি। এটা কি যেমন হচ্ছে যে আম, আমরা শুধু এআই ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে এখন, মানে আমরা আমরা কি এআইটা কি রিটার্ন দিছে সেটা আমরা জানি না। এআই কে আমরা একটা প্রম্পট দিছি, এআই রিটার্ন করে দিছে, আমরা ওইটা নিয়ে ডিপ্লয় করে দিচ্ছি। সো এখানে আমাদের যে নিজে করার যে ব্যাপারটা সেটা অনেকটাই কমে যাচ্ছে। তো সেটা আপনাদের আমি সাজেস্ট করব আপনারা এআই ইউজ করবেন অবশ্যই, কিন্তু অবশ্যই অবশ্যই একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? সো ব্যালেন্সটা কিরকম, যে আমি এআই থেকে অবশ্যই হেল্প নিব, কিন্তু একটা লিমিটেড পর্যায়ে নিব শুরুর দিকে। অ্যান্ড এআই আমাকে কি রিটার্ন দিল সেটা অবশ্যই আমি একটু রিসার্চ করব, যে আসলে এখানে কি কি রিটার্ন দিছে, ও কি কোনো অ্যাডভান্স কিছু ইউজ করছে কিনা, বা আমার এখানে কিছু শিখার আছে কিনা, আমার ফরম্যাটটা সেমেটটা মিনা, এখানে অনেক কিছু দেখার ব্যাপার আছে। অ্যান্ড কনস যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে এটা সেকেন্ড অবজেক্টিভের সাথে রিলেটেড, যে আমাদের ফিউচার জন্য ভালো কিনা। তো এটা আসলে একটু কন্ট্রাডিক্টরি। যেমন ধরেন যে আমাদের ওয়েবসাইট বানাইতে 5টা স্টেপ আছে, এর মধ্যে এআই মোটামুটি প্রথম 2টা স্টেপ অলরেডি কভার করে ফেলছে। তো এখন একজন কাস্টমার লেভেলের লোক বা একজন নন কোডার লেভেলের লোক একটা ইউটিউব ভিডিও দেখে ইজিলি আপনার যে কোডিং এর যে 5টা স্টেপ, তার মধ্যে 2টা স্টেপ সে একটা 2টা প্রম্পট দিয়ে আউটপুট বের করে ফেলতে পারতেছে, ঠিক আছে? মানে কি জিনিসটা আস্তে আস্তে আমাদেরকে ধরতেছে আর কি, হ্যাঁ, মানে উই আর ইন দ্য রান, আমরা লিটারালি দৌড়াচ্ছি। এন্ড আমাদের দিন দিন আমাদেরকে শিখতে থাকতেই হচ্ছে, মানে নতুন নতুন জিনিস আমাদের অ্যাডাপ্ট করতেই হচ্ছে। আদারওয়াইজ কি হবে, যে মানে 3 ইডিয়টস এ বলে না যে কই তুমি কুচলকে আগে নিকাল নিকাল জায়গা, ওইরকম হয়ে যাবে, ঠিক আছে? আপনাকে জাস্ট মানে পিছিয়ে দিয়ে চলে যাবে, ঠিক আছে? তো জিনিসটা এখন এরকম যে আমাদের এখন দৌড়াতে থাকতে হবে, and নতুন নতুন জিনিস অ্যাডাপ্ট করতে থাকতে হবে যদি আমরা এই প্রফেশনটা চুজ করি, রাইট? সো যেমন আমি বললাম যে একজন কাস্টমার এসে সাপোজ লাভেবল নামে একটা এআই এজেন্ট আছে, আপনারা চাইলে দেখতে পারেন, বা বোল্ট ডট নিউ আছে, রকেট ডট নিউ আছে, এগুলিতে গেলেই দেখতে পারবেন। আপনারা জাস্ট একটা 2টা প্রম্পট দিবেন,
প্রম্পট দেওয়ার পরে আপনাকে একটা রিঅ্যাক্টের একটা টেমপ্লেট আপনাকে দিয়ে দিবে, আপনাকে নেক্সট জেএস এর একটা টেমপ্লেট দিয়ে দিবে, অথবা ফ্লাটারের একটা টেমপ্লেট দিয়ে দেবে rocket.new-তে, রাইট? সো এই পর্যন্ত কিন্তু অলরেডি ধরে ফেলছে। তার মানে কি আমাদের ফ্রন্ট এন্ড ডিজাইনার যারা, তাদের কিন্তু কপাল খারাপ এখানে। তারা কিন্তু অলরেডি নিজেদের জবে অনেকটা স্কোপ হারায় ফেলছে, রাইট? এখন আমাদের কি পার্ট বাকি আছে? ব্যাক এন্ড ডেভেলপার। এটাও কিন্তু আস্তে আস্তে ধরতেছে, কিন্তু ওই লেভেলে এখন পর্যন্ত যায় নাই যে কোনো একজন নন কোডার এসে এটা 2টা প্রম্পট দিয়ে করে ফেলবে, ঠিক আছে? তো স্টিল আমাদের স্কোপ আছে, এন্ড আমাদের নতুন নতুন স্কোপ খুঁজতে থাকতে হবে, এন্ড এটা নিয়ে কাজ করতে থাকতে হবে। এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে যে এআই যেহেতু আমাদের অলরেডি 2টা স্কোপ ধরে ফেলছে, তো আমরা এখন পর্যন্ত কি নতুন কোনো স্কোপ ধরতে পারছি কিনা, বা নতুন কোনো কিছু কোনো একটা স্কিল সেট নিয়ে আসতে পারছি কিনা এই সেক্টরটাতে, যেটা কিনা আমাদের ক্যারিয়ারটা আরেকটু লম্বা সময় ধরে রাখতে হেল্প করবে, রাইট? সো এটা আমি বলবো হ্যাঁ আছে। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে এআই ইন্টিগ্রেশন, যেটা কিনা আমাদের করতে হলে কিন্তু ওই 5টা স্টেপ আমাদের শিখে দেন এই পর্যন্ত আসতে হবে অ্যাটলিস্ট, রাইট? যেটা আমি বিলিভ করি। ধরেন যে এআই ইন্টিগ্রেশনটা কিরকম হতে পারে, যে আপনারা আমি শিওর যে আপনারা অলরেডি রিসার্চ করছেন এটা নিয়ে, যে বিভিন্ন ধরনের ওপেন এআই বা ক্লডের কথা যদি বলি, বা ন্যানো বানানা যদি বলি, ওখান থেকে আপনারা এপিআই নিয়ে এসে অলরেডি আই হোপ আপনারা করেছেন, যে বিভিন্ন আপনাদের সোর্স কোডে ইমপ্লিমেন্ট করেছেন, এআই জেনারেট করে সেখান থেকে হয়তো কিছু ডাটাটা নিয়ে আসছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা। দ্বিতীয়ত হচ্ছে পুরো এআই মডেলটাও আমরা কিন্তু আমাদের সোর্স কোডে ইমপ্লিমেন্ট করতে পারি, ঠিক আছে? তো এইটা কিভাবে করব, কত অর্গানাইজ ভাবে করব, সেটা আমাদের বিজনেসে কোনো এফেক্ট পড়বে কিনা, আমাদের টোকেন গুলো আমরা কিভাবে ম্যানেজ করতেছি, এআই তো আমাদের লিমিটেড টোকেন দিবে, রাইট? ইভেন তো আমরা যদি এটা কিনিও টাকা দিয়ে, আমরা কিন্তু একটা লিমিটেড অ্যামাউন্ট টোকেন পাবো, সেটা আমরা ঠিকমতো অর্গানাইজ করতে পারছি কিনা, আমাদের নেসেসারি এআই যেভাবে ইউজ করা দরকার আমাদের ওয়েবসাইটে সেটা আমরা ইউজ করতে পারতেছি কিনা, এটা কিন্তু নতুন একটা স্কোপ আমার মনে হয় সামনে মানে এখন তৈরি হয়ে গেছে অলরেডি, এন্ড সামনে এটা কিন্তু ফিল্ডটা আরো ব্রড লেভেলে আগাচ্ছে। হ্যাঁ, বাট স্টিল আমাদের আসলে আরো নতুন নতুন স্কোপ খুঁজতে থাকতে হবে, এন্ড আমাদের আসলে আরো দৌড়াতে হবে আর কি। এটাই আমি বলবো এআই ইম্প্যাক্ট, যেটা আমাদের সেক্টরে যেটা আসছে। ওকে, and fourth objective এ যদি যাই, how long do you need to practice to acquire a standard job ready experience in web programming? আচ্ছা, তো কোশ্চেনটা হচ্ছে যে আমাদের কতদিন ধরে বা কি কি জিনিস শিখলে বা কতদিন ধরে প্র্যাকটিস করলে আমরা জব রেডি করতে পারবো নিজেদেরকে। তো এটা আমি বলবো এটা আসলে অনেকটাই চেঞ্জ হয়েছে। হ্যাঁ, মানে জিনিসটা একটু কমপ্লেক্স হয়ে গেছে আগের থেকে। যেমন আমি যখন শুরু করেছিলাম মোটামুটি 2020 সাল থেকে, তো তখন দেখেছি কেউ যদি HTML CSS জাভাস্ক্রিপ্ট পর্যন্ত শিখে, তো তারাও মোটামুটি একটা মিডিয়াম লেভেলে বা একটা মানে মিডিয়াম লেভেলে আইটি কোম্পানিতে ইন্টার্ন বা প্রাইমারি হিসেবে ঢুকতে পারে, রাইট? সো এখন কিন্তু এই জিনিসটা আমি যতটুকু দেখছি, মানে এই জিনিসটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, যে আপনি শুধু HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখে জবে ঢুকতে পারবেন না, সেটা যতই লো লেভেলের কোম্পানি হোক বা যতই স্টার্টআপ হোক, ঠিক আছে? আপনাকে অ্যাট লিস্ট একটা স্টেজ পর্যন্ত যাইতে হবে। আপনি যদি শুধু ফ্রন্ট এন্ডের কথা বলেন, যেমনটা আমি বললাম যে একটা এআই প্রম্পট দিয়ে আপনি পুরো ফ্রন্ট এন্ডে রিঅ্যাক্ট জেএস পর্যন্ত পেয়ে যাচ্ছেন, যেটা কিনা মানুষ কোর্স করে হচ্ছে 3 মাস ধরে, রাইট? সো এখন এখন ব্যাপারটা হচ্ছে কি, জব রেডি হওয়ার জন্য স্কোপটা আরেকটু বেড়ে গেছে আর কি, একটু কমপ্লেক্স হয়ে গেছে। আপনাদের এখন যে কোনো জবে ঢুকতে গেলে আরেকটু আগে যেরকম দরকার হতো যে HTML CSS জাভাস্ক্রিপ্ট শিখলেই হয়ে যায়, এখন আরেকটু স্কোপটা বেড়ে গেছে। এখন আপনারা কতটুকু শিখতে পারেন, আমি সাজেস্ট করব যে ফ্রন্ট এন্ড তো অবশ্যই, ফ্রন্ট এন্ড HTML CSS জাভাস্ক্রিপ্ট এন্ড যে কোনো একটা লাইব্রেরি আপনাকে শিখতেই হবে। এন্ড আপনি যদি ব্যাক এন্ডের কথা বলেন, তাহলে ব্যাক এন্ডে আপনি একটা কোয়েরি ল্যাঙ্গুয়েজ শিখেন, আর যে কোনো একটা ফ্রেমওয়ার্ক শিখেন, ঠিক আছে? আপনি ডেটাবেজের জন্য যে কোনো একটা কোয়েরি নেন, কোয়েরি ডেটাবেজ নেন, আর যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে ওইটার সাথে একটা ফ্রেমওয়ার্ক শিখে ফেলেন। যেমন আপনি যদি পাইথন করেন, আপনি জ্যাঙ্গো শিখে ফেলেন। হ্যাঁ, আর আপনার ডেটাবেজের মধ্যে মাইএসকিউএল শিখে ফেলেন, বেটার ফর স্টার্টআপ। সো শিখলে কি হবে, যে আপনি একটা দুইটা ওয়েবসাইট বানায় যদি নিজেদের একটা পোর্টফোলিও বিল্ড আপ করতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি নিজের একটা পোর্টফোলিও ওয়েবসাইট বানান, নেটলিফাই আছে ফ্রি হোস্টিং এর জন্য, হ্যাঁ, ভার্চুয়ালি হোস্ট করে দিলেন আপনি, সমস্যা নেই। তো তো এরকম একটা দুইটা প্রজেক্ট যদি আপনার সিভিতে থাকে, আই গেস ইট উড বি বেটার ফর ইউ, রাইট? সো আর সবচেয়ে বেটার হয় ইন্টারভিউ যারা নেবে তাদের দৃষ্টি আকর্ষণের জন্য সবচেয়ে বেটার হয় আপনি যে কোনো একটা বা দুইটা এআই স্কিল যদি এখানে রেখে দেন। যেমন সাপোজ যে আপনি ছোট একটা ওয়েবসাইট বানালেন, সেখানে আপনি হচ্ছে গুগল এআই স্টুডিও থেকে একটা ফ্রি এপিআই নিয়ে আসলেন আর কি। হ্যাঁ, যে ওখানে তো মোটামুটি প্রতিদিন একটা ফ্রি অ্যামাউন্ট টোকেন দেয়, গুগল এআই স্টুডিও আপনারা দেখতে পারেন চাইলে। সো ওখান থেকে একটা ফ্রি এআই ইন্টিগ্রেট করে, সো আপনি একটা ছোটখাটো একটা আউটপুট দেখালেন,
আপনার ছোটখাটো একটা আম, ছোট একটা পোর্টফোলিও ওয়েবসাইটে, রাইট? সো ওইটাও কিন্তু অনেক বেশি হেল্প করবে আপনাকে বর্তমান জব মার্কেটে জব ধরতে গেলে। হ্যাঁ, সো এখানে জব মার্কেটে একটা হিউজ চেঞ্জেস আছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা আগে মনে করতাম যে এক্সপিরিয়েন্স ছাড়া জব কিভাবে করব মানে এক্সপিরিয়েন্স ছাড়া জব তো ওরা ডাকেই না, ওরা তো ইন্টারভিউতেই ডাকে না এক্সপিরিয়েন্স না দেখলে। ঠিক আছে, ফ্রেশ গ্রাজুয়েটদেরকে কেউ নিতে চায় না, নট ইভেন ফর ইন্টার্নশিপ। অনেক কোম্পানি এরকম আছে। এখন এই জিনিসটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। যেমন আমার লাস্ট কোম্পানির যদি আমি কথা বলি, ওনারা কি করতো যে ওনারা হচ্ছে খুব বেশি এক্সপিরিয়েন্স লোক দেখলে নিত না এখন। কারণ কি, যে খুব বেশি এক্সপিরিয়েন্স লোক থাকলে মানে বেশিরভাগই কি হয় যে ওনারা ওনাদের ট্রেডিশনাল যেই কোডিং স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারেই হচ্ছে ওনারা ফলো করে, হুইচ ইজ অলসো এফিসিয়েন্ট, বাট নতুন যে জিনিসগুলো আছে ওনাদের মধ্যে ওই জিনিসটা এক্সপ্লোর করার আহ, মানে টেন্ডেন্সি অনেক কম। যেমনটা আমাদের আমরা যারা ফ্রেশার আছি তাদের মধ্যে এক্সপ্লোর করার টেন্ডেন্সিটা অনেক বেশি, কিন্তু ওনাদের মধ্যে ওনারাও এক্সপ্লোর করে বাট ওনাদের মধ্যে কম। তো সো এই যে কালচারটা যে এক্সপিরিয়েন্স লোক থাকলেই আমি বেশি টাকা দিয়ে নিব, এক্সপিরিয়েন্স না একেবারে এক্সপিরিয়েন্স না থাকলে হচ্ছে আমি নিব না, এই কালচারটা অনেকটাই ফেড ফেড হয়ে যাচ্ছে, মানে চলে যাচ্ছে। এটা নিয়ে আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনারা চেষ্টা করেন আপনাদের ভালো একটা পোর্টফোলিও বিল্ড আপ করার, যেখানে আপনারা ইন্টারভিউ দিতে গেলে অ্যাটলিস্ট দেখাতে পারবেন যে হ্যাঁ আমি এগুলি জানি, রাইট? সো এটা হচ্ছে কথা। আর সবচেয়ে কি পয়েন্ট যেটা তানজিল স্যার অলরেডি বলছে সেটা হচ্ছে কমিউনিকেশন, রাইট? সো কমিউনিকেশনটা আপনাদের অনেক বেশি দরকার। হ্যাঁ, তো আপনারা যে কোনো জব, সাপোজ আপনি মাস্টার লেভেলের কাজ পারেন কিন্তু ইন্টারভিউ দিতে গিয়ে আপনি কমিউনিকেট করতে পারতেছেন না, আপনি বুঝাতে পারতেছেন না যে আপনি আসলে কি পারেন, বা এক্সপ্লেন করতে পারতেছেন না জিনিসটা, যে আপনি হয়তো জানেন, হয়তো বলতেছেন কিন্তু উনি বুঝতেছে না, সামনের পার্সনটা বুঝতেছে না। তো কমিউনিকেশন ইজ দ্য কি, রাইট? সো আপনি কমিউনিকেট করলে যে কোনো ধরনের জব আপনি ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এই দ্বারা আপনার স্কিল থাকুক আর না থাকুক, আপনি যদি বেটার কমিউনিকেট করতে পারেন আর যদি তাদেরকে ভরসা দিতে পারেন যে না আমি পারবো, হয়তো 2 দিন সময় দিলে আপনাদের কোম্পানির স্ট্রাকচারটা বুঝে যাব, বা নতুন কিছু অ্যাডাপ্ট করতে আমার সময় লাগবে না, আপনি যে কোনো ধরনের বড় লেভেলের জব হলেও এটা ক্র্যাক করতে পারবেন। এটা হচ্ছে এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সো কমিউনিকেশনটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর কমিউনিকেশন বলতে বোঝাচ্ছি যে আম, মানে আপনি হচ্ছে বুঝাতে পারতেছেন কিনা কথাটা, আপনি বাংলায় বলেন সমস্যা নেই, কিন্তু কথাটা বুঝাতে পারতেছেন কিনা। হ্যাঁ, আর আর আপনি যদি সাপোজ কোনো ফরেন কান্ট্রি বা কোনো ফরেন জব নিয়ে কাজ করেন, যেমন রফিক ভাই আর আমার দুজনেরই হচ্ছে বিভিন্ন ফরেন ক্লায়েন্টদের সাথে কাজ করার অভিজ্ঞতা আছে, এন্ড আমি এখন বর্তমানে একটা বাইরের একটা কোম্পানিতে জব করতেছি। সো ওখানে ইংলিশটা ম্যান্ডেটরি, রাইট? সো এখানে আমাকে নিছে কেন ওনারা, কারণ হচ্ছে আমি ওনাদের সাথে কমিউনিকেট করতে পারছি না বেটার ওয়ে। সো এখানে এখানে ইংলিশটা যদি আপনারা একটু পারেন তাহলে আপনাদের জন্য আরো একটা বড় স্কোপ এখানে খুলে যাবে, রাইট? একটা ইন্টারন্যাশনাল কিনা আপনার এক্সপিরিয়েন্স বিল্ড আপের জন্য আরো অনেক বেশি হেল্প করবে। ঠিক আছে, সো ইংলিশটাও যদি আপনারা অ্যাডাপ্ট করতে পারেন, হ্যাঁ, সো ইট উড বি বেটার। মানে আপনাদের জন্য আরেকটু নতুন একটা স্কোপ খুলে যাবে, একটু বড় লেভেলের ব্রড লেভেলের স্কোপ খুলে যাবে, রাইট? আচ্ছা, সো আমি হচ্ছে ফিফথ অবজেক্টিভে যাই। সো হোয়াট ইজ what is the role of AI in web programming? What AI skills software developers need to acquire to secure their jobs in the web programming field? Okay, so AI skill আসলে ব্যাপারটা হচ্ছে কি, যে এআই স্কিলটা এখন আসলে এটা ট্রেন্ডিং এ আছে কিন্তু সবাই নিতে পারতেছে না। জিনিসটা কেন আপনাদেরকে বলি। ধরেন যে সাপোজ আপনি জানেন হচ্ছে চ্যাট জিপিটি, যেটা কিনা করোনার পরপরই বের হয়েছিল ধরেন। সো মানে করোনার পরপরই বাংলাদেশে নিয়ে আসছে, রাইট? সো এখনো অনেকে দেখবেন যে অনেক প্রোগ্রামার আছে যারা শুধু চ্যাট জিপিটিতে গিয়ে গিয়ে হচ্ছে ওখানে প্রম্পট দিয়ে দিয়ে আউটপুট নিয়ে আসতেছে। সো জিনিসটা শুধু এখন শুধু চ্যাট জিপিটির মধ্যে না, রাইট? সো জিনিসটা চ্যাট জিপিটি থেকেও শুধু এই প্রোগ্রামিং সেক্টরটাকে ফোকাস করার জন্য আপনার অনেক এআই এজেন্ট বের হয়েছে, অনেক এআই বের হয়েছে যেগুলি শুধু এই প্রোগ্রামিং সেক্টরটাকে ফোকাস করে, রাইট? তো প্রোগ্রামারদেরকে পেন রিলিজ করার জন্য আপনার অনেক এআই বের হয়েছে। তো আপনাদেরকে কি করতে হবে, প্রথম কাজ যেটা, এআই শিখেন আর না শিখেন, অ্যাটলিস্ট কোন এআই কি কাজ করে সেটা আপনারা জানবেন। ঠিক আছে, যেমন হচ্ছে হয়তো আমারও রিসার্চ করা হয়নি রিসেন্টলি, আরো নতুন নতুন অনেক কিছু বের হয়েছে। হ্যাঁ, আপনার ক্লড এআইটা দেখতে পারেন। ক্লডটা হচ্ছে আপনার প্রোগ্রামিং এর জন্য অনেক হেল্প করে। এটা অনেক, আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী ক্লডটা হচ্ছে অনেক অ্যাকুরেট রিটার্ন দেয় আর কি, হ্যাঁ, প্রোগ্রামারদের জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে আপনার গুগল এআই স্টুডিও ইউজ করতে পারেন, হ্যাঁ, জেমিনিও খুব ভালো রেসপন্স দেয়। ঠিক আছে, আরো কি কি এআই আছে, এন্ড এআই গুলা ইউজ করে অনেক কিন্তু অনেক এআই এজেন্ট বের হয়েছে, রাইট? সো এখানেও একটা স্কোপ আছে, এটা আমি পরে বলবো আপনাদের। সো এই জিনিসগুলো অ্যাটলিস্ট রিসার্চ করে বের করেন যে
আপনার কোন কাজের জন্য কোন এআইটা বেটার আপনি আপনার করার দরকার নেই ইনিশিয়ালি, আপনি অ্যাটলিস্ট বলেন, সামনের পার্সনটাকে বলেন যে ওই এআইটার জন্য মানে এই কাজটার জন্য এই এআইটা হচ্ছে বেটার। তাহলেও দেখবেন যে আপনার প্রতি ইম্প্যাক্ট হবে। আপনি ইন্টারভিউ দিতে গেলেও হয়তো আপনি দেখেন নাই, বাট বাসায় গিয়ে দেখবেন বা কাজ করার সময় আস্তে আস্তে হয়ে যাবে। এটা তো সবাই বা মানে মানে সবার দ্বারা পসিবলও হয় না যে আমি সব দুনিয়ার সব এআই আমি জানি, এরকম পসিবল হয় না। কিন্তু আপনি যদি অ্যাটলিস্ট আইডিয়াটা রাখেন তাহলে ইট উড বি আ বেটার অপশন ফর ইউ, রাইট? এরপর হচ্ছে আমি কি ইউজ করি এআই। সো আমি মূলত আগে সবার প্রথমে চ্যাট জিপিটি ইউজ করতাম। তো চ্যাট জিপিটি থেকে আপনার জাস্ট কোডটা কপি করে পেস্ট করতাম, এখানে কি প্রবলেম ফাইন্ড আউট করে বলো, আমাকে একটা ব্রিফ দাও, কোথায় কোথায় কি আছে সেটা আমাকে বলো। ওইটা আমি রিটার্ন নিয়ে পড়তাম আগে। আমি আগে পড়তাম, আমি আগেই পেস্ট করে দিতাম না, পড়তাম যে আসলে এখানে কি করছে চ্যাট জিপিটি, এটা কি ঠিক আছে কিনা, আমার স্ট্রাকচারের সাথে মিলতেছে কিনা, হ্যাঁ এখানে কিছু ডাবল ওয়ার্ক করছে কিনা বা এক্সট্রা কিছু করছে কিনা সেটা করতাম। এটা হচ্ছে প্রথম স্টেজ, আমাদের কাজের প্রথম স্টেজ। হ্যাঁ, আমি বলবো আপনারা যদি এআই যদি আপনাদের জন্য নতুন হয়, এআই এর কনসেপ্টটা কোডিং এ ইউজ করা, আমি জানি এটা না আপনাদের জন্য, বাট এআই যদি আপনাদের জন্য কারো যদি জন্য প্রথম হয়, তাহলে আপনি এভাবে ট্রাই করবেন, শুরুটা এভাবে করবেন। এটা আমার সাজেশন যে চ্যাট জিপিটিতে যাবেন, কপি করবেন, পেস্ট করবেন, দেন রিটার্নটা আপনি স্টাডি করবেন, ও কি দিছে, কোথায় কি দিছে, এটা আপনার সাথে মিলছে কিনা, এটা আসলে করবে কিনা কাজ। হ্যাঁ, রিটার্ন আউটপুটটা দেখার আগে আউটপুটটা আপনি গেস করে ফেলবেন, তাহলেই বুঝবেন যে না এআই আপনাকে মানে এআই আপনাকে ব্যবহার করতেছেন, আপনি এআই কে ব্যবহার করতেছেন। হ্যাঁ, তখন এটা বুঝবেন। যখন দেখবেন যে না আপনি হুবহু কপি পেস্ট করে দিচ্ছেন, এআই রিটার্নটা ভালো দেয়নি, আপনি আবার এআই কে গিয়ে বলতেছেন যে এটা কি দিচ্ছেন, এটা তো উত্তর দিচ্ছে না, এটা তো এই ইরোর দেখাচ্ছে, এই ইরোরটা এখন ফিক্স করো, এরকম না। ঠিক আছে, আউটপুটটা দেখার আগে আপনাকে গেস করে ফেলতে হবে যে এইটা কি আউটপুট দিবে, রাইট? এন্ড সেকেন্ড যেটা, আমি সেকেন্ড স্টেজে যেভাবে এআই ইউজ করেছি, আমি অন্যান্য এআই গুলো এক্সপ্লোর করছি, যেমন ক্লড এআইটা দেখলাম, গ্রক দেখলাম, জেমিনি দেখলাম, গুগল এআই স্টুডিও দেখলাম, আরো বেশ কয়েকটা এআই আমি দেখেছি। হ্যাঁ, এরপর থার্ড স্টেজে দেখলাম কি যে আমাদের কাজগুলো আরো ইজি হয়ে গেছে। কিভাবে? যে আমাদের ফ্রন্ট এন্ডের যে পার্টটা সেটা আমাদের আর করতেই হচ্ছে না। ঠিক আছে? তো সেটা আমরা কি করতেছি যে লাভেভেলে যাচ্ছি, আমরা হচ্ছে বোল্ট ডট নিউ যাচ্ছি, ওখানে গিয়ে একটা দুইটা প্রম্পট দিয়ে আমরা হচ্ছে আউটপুটটা বের করে ফেলতেছি। এন্ড দেন আমরা কি করতেছি যে ওখানে যদি স্ট্রাকচারাল কোনো ভুল থাকে যেটা কিনা আমাদের মতো না, তাহলে আমি ওভাবে স্ট্রাকচার করতেছি, পুরা কোডটা পড়তেছি, ও কোথায় কিভাবে করতেছে, কম্পোনেন্ট গুলা সাজাচ্ছি, কোডিং গুলা সাজাচ্ছি, সাজানোর পরে দেন আমি ব্যাকএন্ড ধরতেছি, রাইট? এরপর ফোর্থ স্টেজ যেটা ফাইনাল স্টেজ, এখন আমরা যে স্টেজে আছি, মানে আমরা অফিসে যেভাবে কাজ করি আর কি সেটা। তো এখন আমরা কি করতেছি যে আমরা আমাদের কোম্পানিকে বলে আমরা একটা কোড এডিটর, এআই পাওয়ার্ড কোড এডিটর ইনস্টল মানে কিনে নিছি তাদেরকে দিয়ে। তো সেটা হচ্ছে আমি এখন ইউজ করতেছি হচ্ছে কার্সর। এরকম আরো অনেক আছে, আপনার কোপাইলট আছে যেটা মানে অনেক বেশি ইউজ হয়, কোপাইলটের আছে, আপনার হচ্ছে ক্লডের নিজস্ব কোড এডিটর আছে। হ্যাঁ, কার্সরটা আমি খুব বেশি ইউজ করি। তো এখানে কি হচ্ছে যে আমি জাস্ট ওকে বলি যে এই যে আমি যে কোডটা করলাম এটা দেখো, এটা দেখে হচ্ছে আমাকে প্রবলেম গুলো ফাইন্ড আউট করো। ও কি করতেছে, আমার পুরো সোর্স কোডটা রিড করতেছে, রিড করে হচ্ছে ও কি করতেছে পুরো জিনিসটা ফাইন্ড আউট করে আমাকে বলতেছে তোমার এখানে এখানে প্রবলেম। ওকে যদি আমি পারমিশন দিই, ও ইভেন ওই পার্টটা এডিট করে ফিক্সও করে দিচ্ছে, যদিও আমি ওর আউটপুটটা সবসময় প্রেফার করি না, কজ আমি নিজের একটা স্ট্রাকচার ফলো করেন, ও এখানে একটা ভুল করে সেটা হচ্ছে স্ট্রাকচারটা চেঞ্জ করে দেয় অনেক সময়। সো হ্যাঁ, মানে আমরা এআই ইউজ করব, খুব সাবধানতার সাথে ইউজ করব, মানে এআই দ্বারা পুরো পজেস্ট হয়ে যাব না আমরা, মানে একটা ব্যালেন্স রেখে ইউজ করব যাতে যে আউটপুটটা সেটা সম্পর্কে আমাদের আইডিয়া থাকে, রাইট? এন্ড আমি যতটুকু বললাম, লিস্ট আমি টুক দিয়ে জব করি, যে আমি যেই এআই এজেন্ট গুলো বললাম আপনাদের, যে কার্সর, কোপাইলট, তারপর হচ্ছে বোল্ট, তারপর হচ্ছে রকেট, এগুলি ইউজ করে আমি মোটামুটি মার্কেট প্লেসে কাজ করি আর কি। যদি এগুলোর উপর 100% ডিপেন্ডেন্ট না, বাট এগুলি ইউজ করলে, ইউজ করতে জানলে অ্যাটলিস্ট আপনি মোটামুটি একটা ভালো ইমপ্রেশন তৈরি করতে পারবেন। আর একটু অ্যাডভান্স লেভেলে যদি যান, তাহলে এআই ইন্টিগ্রেট করবেন, এপিআই ইন্টিগ্রেট করবেন। এন্ড আরো একটু অ্যাডভান্স লেভেলে যদি যান, তাহলে পুরো একটা এআই মডেল কিভাবে একটা আমাদের বড় কোনো ইআরপি সিস্টেম যদি হয়, বা বড় কোনো আমাদের ইউনিভার্সিটির ইআরপি আছে, রাইট? সো এরকম যদি কোনো ইআরপি সিস্টেম বানান, তো ওখানে যদি কোনো রকম এআই ইউজ করেন, তো ওখানে তো মাঝে মধ্যে হয় যে পুরা শুধু এপিআই দিয়ে কাজ হয় না, আমাদের পুরো এআই মডেলটা 3-4 জিবির এআই মডেলটা ইনস্টল মানে ইন্টিগ্রেট করতে হয়। ঠিক আছে, সো ওইটা কিভাবে করব, ওখান থেকে টোকেন কিভাবে ম্যানেজ করব, আউটপুটটা কোন আউটপুটে বেশি পরিমাণ টোকেন খাবে, কোন আউটপুটে কম পরিমাণ টোকেন খাবে, এগুলি হচ্ছে যদি জানেন, তাহলে আপনি ম্যাক্সিমাম লেভেল, এখন যে লেভেলটা ম্যাক্সিমাম হিসেবে ধরা হয় সেই লেভেলে আপনারা এআই স্কিলটা ওভাবে করতে পারবেন আর কি। ঠিক আছে,
ওকে, সো উইচ টু, আমি 6 নাম্বার অবজেক্টিভে যাই। আপনারা চাইলে বলতে পারেন যদি কোনো স্কোপ যদি আপনারা না বুঝেন বা আমি যদি একটু বেশি ফাস্ট যাই, আপনারা চাইলে বলতে পারেন। ওকে, সো আমি 6 নাম্বার অবজেক্টিভতে বলি, which tools or skills you should regularly you use regularly to work. Okay, সো আমি অলরেডি বলে দিছি এটা। So, আমি হচ্ছে কার্সর মাঝে মধ্যে ইউজ করি। ও পুরা কোডটা আমার মাথায় রাখে, and কোথাও কোনো প্রবলেম হলে আমি ওকে বলি and ও এটা ফাইন্ড আউট করে ফেলতে পারে। এতে কি হয় যে আমার ফাইন্ড আউট করতে যে টাইমটা লাগে সেই টাইমটা আমার এখানে দরকার হয় না। ওকে ওকে, সো 7 নম্বর অবজেক্টিভতে বলি, হাউ টু সার্চ জবস অর প্রফেশনাল ইন্টার্নশিপ। ওকে, সো জব খোঁজার জন্য সবচেয়ে বেস্ট প্ল্যাটফর্ম আমার মনে হয় সেটা হচ্ছে লিঙ্কডইন, রাইট? সো আপনারা আর যাই করেন না করেন যে কোনো প্রফেশনের জন্য আমার মনে হয় লিঙ্কডইন অ্যাকাউন্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। একটা অর্গানাইজ লিঙ্কডইন অ্যাকাউন্ট যেখানে আপনার আপনার সবকিছু রেকর্ডেড রাখবেন, আপনার প্রফেশনাল লাইফের, আপনার স্টুডেন্ট লাইফের, আপনি যদি কোনো ক্লাবে থাকেন যে ক্লাবে কি কি অ্যাক্টিভিটি করছেন সেটা, ওগুলো ওখানে যদি জাস্ট রেগুলারলি পোস্ট করতে পারেন, যদিও আমি করি না, বাট করতে পারেন, অ্যাক্টিভিটিস রাখতে পারেন, তাহলে ইট উড বি বেস্ট ফর ইউ টু ক্র্যাক আ জব। কারণ আপনি যখন লিঙ্কডইনে একটা জব সার্চ করবেন, তো অবশ্যই বেটার কোনো অর্গানাইজেশন হলে আপনার প্রোফাইল দেখবে, আপনার সিভিতে তো দেখছে অলরেডি, বাট আপনার লিন অ্যাকাউন্টটা কিরকম অবস্থা, অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে এটা হয়েছে, রাইট? সো লিঙ্কডইনে কি অবস্থা, আপনার প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড কি, আপনার আগের কি কি এক্সপিরিয়েন্স ছিল, আপনি কোনো এক্সপিরিয়েন্স রেকর্ড করছেন কিনা, বা মাঝে মধ্যে অনেক প্রোগ্রামাররা প্রোগ্রামিং রিলেটেড যেসব আপডেটস আছে সেগুলি হয়তো আরেকজন পোস্ট করছে, তারটা অ্যাটলিস্ট শেয়ার করেন, কোনো প্রবলেম নেই। আপনি আরেকজন প্রোগ্রামিং রিলেটেড কিছু একটা পোস্ট করছে, তারটা আপনি শেয়ার করতেছেন, অ্যাটলিস্ট টাইম লাইনে রাখতেছেন। এতে কি হবে যে যখন একজন আপনার ভিজিটর আসবে আপনার অ্যাকাউন্টে, দেখবে যে না আপনি করছেন কিনা তার দরকার নেই, কিন্তু আপনি অ্যাটলিস্ট এটা ফলো করতেছেন, এই যে জিনিসটা ফলো করতেছেন, রাইট? সো অ্যাটলিস্ট আপনি টাচে থাকতেছেন, আপনি আস্তে আস্তে শিখে ফেলবেন হয়তো সময়ের সাথে সাথে। হ্যাঁ, তো এই জিনিসটা আপনার প্রুভ করতে হবে। সো একটা অর্গানাইজ লিঙ্কডইন অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়। আর হচ্ছে আম, আর লিঙ্কডইনে বেটার হয় যদি আপনি জব ব্রাউজ করেন, কারণ ওখানে বাংলাদেশি জবস থাকে। আপনি যদি কোনো ফরেন কান্ট্রিতে জব খুঁজতে চান, এই সেক্টরে অনেক জব আছে, ওখানে আপনি লিঙ্কডইন থেকে অন্য কান্ট্রি টার্গেট করেও জব খুঁজতে পারবেন। হ্যাঁ, বাট অ্যাগেইন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এটা তো অবশ্যই করবেন, অ্যান্ড চেষ্টা করবেন নিজেকে যতটা সম্ভব অর্গানাইজ করা যায়। হ্যাঁ, নিজের কাছে নিজে অর্গানাইজ থাকবেন, অ্যান্ড কমিউনিকেশনটা যত সম্ভব ইমপ্রুভ করা যায়। এটা করলে আই গেস যে কোনো জব ক্র্যাক করা আপনার জন্য কোনো প্রবলেম নেই। আপনার স্কিল যাই থাকুক না কেন, কমিউনিকেশন ভালো থাকলে যে কোনো জব আই বিলিভ আপনি ক্র্যাক করতে পারবেন। ওকে, সো that would be all from me, and the 8 number অবজেক্টিভ হচ্ছে কোয়েশ্চেন ফ্রম স্টুডেন্ট। সো আমার জন্য আপনাদের কোনো কোশ্চেন্স থাকলে করতে পারেন, অথবা রফিক ভাই যদি শেষ করেন ওনার পরে একত্রে কোশ্চেনগুলো করবে কিনা। তানজিল স্যার আপনি কি বলেন? ভাই একটু বলুক, তারপরে আমরা একসাথে কোশ্চেনগুলো করি। হ্যাঁ, একসাথে। জি জি, শিওর শিওর। জি। ওকে রফিক ভাই, থ্যাংক ইউ আমার থ্যাংক কথা ইউ থ্যাংক ইউ। আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে ভাইয়া? জি 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 হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। জি, লাউড এন্ড ক্লিয়ার? ইয়েপ। জি শুনতে পাচ্ছি। ওকে ওকে গ্রেট। সো আপনারা সবাই আছেন তো নাকি? জি ভাই আছি। আলহামদুলিল্লাহ আছি। ওকে গ্রেট। জি আপনারা সবাই জি মানে আছি। সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তাই না? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি একজন এন্টারপ্রেনার বলতে পারেন। আমার নিজের এজেন্সি আছে, ডিজাইন এজেন্সি, ইউআই ইউএক্স হিরো। সার্চ করলে হয়তো পেয়ে যাবেন। অ্যান্ড এর আগেও আমার একটা ডেভেলপমেন্ট এজেন্সি ছিল। মানে গত ৩ বছর যাবৎ আমি এজেন্সি নিয়ে কাজ করতেছি বেসিক্যালি। তো মেটাড্রাইভ, ওইটা আমার পার্টনারের সাথে ব্রেক করে এখন আমি নিজেও আরেকটা এজেন্সি দিছি। তো ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট দুইটা নিয়ে আমার কাজ করা হয়। এবং আমি কোডাস ট্রাস্টে মেন্টরিং করেছি প্রায় ১.৫ বছর। ওখানে ওয়ার্ডপ্রেস এবং মানস্ট্যাক মেন্টর হিসেবে ছিলাম। তো আমার মেন্টরিং এর অভিজ্ঞতা আছে আলহামদুলিল্লাহ। সো আমার মোটামুটি ২০১৮ সাল থেকে আমি ওয়ার্ডপ্রেস শিখে ফ্রিল্যান্সিং করতেছি। দেন ওখান থেকে আমার প্রথমে ওয়ার্ডপ্রেস দিয়ে শুরু করি, এরপর মানস্ট্যাকে যাই,
মানস্টেক থেকে এখন দেখা গেছে করতে করতে কোনো সেক্টর আর বাদ নাই। হ্যাঁ, সব সেক্টর নিয়ে মোটামুটি কাজ করা হয়ে গেছে বলা যায় আর কি। তো দেখা গেছে এখন আমি ল্যাপটপের আপনার ডেস্কটপের সফটওয়্যার থেকে শুরু করে আপনার মোবাইল অ্যাপ্লিকেশন মোটামুটি সবকিছু নিয়ে কাজ করা হয়, যেহেতু এখন এআই আসছে পাওয়ারফুল টুল। যদি আপনি প্রোগ্রামিং এর কোডটা ভালো মতো জানেন তাহলে আপনি প্রোগ্রামিং রিলেটেড যে কোনো কিছুতে আপনি ইনশাল্লাহ মানে করতে পারবেন, যে কোনো সলিউশন আপনি বের করে নিয়ে আসতে পারবেন। তো ফার্স্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হলো যে প্রোগ্রামিং এর কোডটা জানা। আপনি যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাকে একদম কোডটা জানতে হবে, একদম বেসিকটা খুব ভালোভাবে জানতে হবে, বেসটা একদম স্ট্রং থাকতে হবে। বেসটা যদি স্ট্রং থাকে এরপর আপনি একটা প্রোগ্রামিং এক্সপার্টিস স্পেশালাইজড হয়ে দেন আপনি অন্যান্য প্রোগ্রামিং গুলো এক্সপ্লোর করবেন। ঠিক আছে, একটা প্রোগ্রামিং এর উপরে এক্সপার্ট হয়ে আপনি ওইটার ফ্রেমওয়ার্ক এই জিনিসগুলো ইউজ করবেন, আপনার এআই দিয়ে ওইটা দিয়ে ওই ল্যাঙ্গুয়েজের উপরে বিভিন্ন ধরনের অ্যাডভান্স জিনিসপত্র ডেভেলপমেন্ট করবেন, বুঝবেন কিভাবে এআই কাজ করতেছে। এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, এটা ইটস ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং হলো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা আপনার কি বলে এটা একটা হাতিয়ার। আপনি কোথাও অ্যাপ্লাই করবেন, সে আগে আপনাকে আগে দেখবে হলো আপনার বেসিকটা। আপনি যদি প্রোগ্রামিং এর উপরে মানে জব করতে চান, আগে আপনি দেখবে আপনার প্রোগ্রামিং এর নলেজ কি রকম আছে। ঠিক আছে, আপনার কমিউনিকেশন, এটা যদি ফরেনার কোম্পানি হয় আপনার কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশনটা কিরকম, তারা কি আপনার কথা বুঝবে কিনা কথা বললে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। আপনাকে ফ্লুয়েন্ট, আপনাকে একদম ধরেন গ্রামাটিক্যালি কারেক্ট হইতে হবে না, কিন্তু আপনার কথা যেন সে বুঝে, এতটুকু মিনিমাম আপনার কমিউনিকেশন লাগবে। ঠিক আছে, দ্বিতীয়ত আপনাকে দেখবে আপনি এআই এর উপরে কতটা নলেজ আছে আপনার। এটাকে আপনাকে এনশিওর করতে হবে যে আপনি এআইটা মানে এআই এর প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা খুব ভালো জানেন। সো প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর উপরে মোটামুটি সবগুলো মডেল আপনার দেখা গেছে ইবুক আছে, কোর্স আছে, যেমন গুগলের ইবুক আছে, গুগলের এআই এর উপরে ফ্রি কোর্স আছে, চ্যাট জিপিটির কোর্স আছে। তো এই পিডিএফ গুলো পড়ে আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনার শিখতে হবে, যেটা হলো মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফিউচারে আপনার যদি এই প্রোগ্রামিংয়ের উপরে যদি আপনি কাজ করতে চান, আইটির উপরে কাজ করতে চান, তো আপনাকে প্রম্পট দিয়ে কিভাবে একটা বেটার আউটপুট বের করে আনা যায় একটা থেকে এআই দিয়ে, এটা হবে আপনার মোস্ট ইম্পর্টেন্ট একটা হাতিয়ার স্কিল। ঠিক আছে, এরপর আপনার কমিউনিকেশন হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কমিউনিকেশনটা হলো যে দিলশান ভাই যেটা বললো আর কি, কমিউনিকেশন স্কিল যদি আপনার ভালো থাকে, আপনি যদি একটা মানুষকে আপনি বুঝাইতে পারেন, আপনার নলেজটা, আপনার কনফিডেন্টের সাথে যদি আপনি কাউকে বুঝাইতে পারেন, তাহলে আপনি যে কোনো একটা ইন্টারভিউ সহজে ক্র্যাক করতে পারবেন। ঠিক আছে, এবং আপনি যেই প্রজেক্ট গুলো করতেছেন, আপনার পোর্টফোলিওতে যে প্রজেক্ট গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার ডিটেইল ধারণা থাকতে হবে, এবং সেগুলো সম্পর্কে যে কোনো কোশ্চেন আপনাকে কনফিডেন্টলি অ্যান্সার দিতে জানতে হবে, তাহলে আপনি মনে করেন যে ইন্টারভিউটা ক্র্যাক করে ফেলছেন। ঠিক আছে, সো আমি যদি পয়েন্ট আকারে যাই, পয়েন্ট আকারে তো দিলশান ভাই মোটামুটি সব বলেই দিছে। হ্যাঁ, সো ইজ প্রোগ্রামিং লুক্রেটিভ ক্যারিয়ার চয়েস? প্রোগ্রামিং লুক্রেটিভ ক্যারিয়ার চয়েস, হ্যাঁ, এখনো প্রোগ্রামিং লুক্রেটিভ ক্যারিয়ার চয়েস। এখন আপনার ইন্টারনেট জগতে, কম্পিউটার জগতে আপনি যা দেখবেন সামনে, তার পিছনে কিন্তু আপনার কি আছে, কোড আছে। একটা ইমেজ জেনারেট হয় কি দিয়ে, পিক্সেল দিয়ে। ঠিক আছে, পিক্সেল আপনার বিহাইন্ড দ্য সিনে কি আছে, আপনার কোড আছে 0 1 এই দিয়েই কিন্তু আপনার কম্পিউটারে সবকিছু তৈরি হয়েছে। হ্যাঁ, সো আপনার কোড ছাড়া কিন্তু কম্পিউটারে আপনি কোনো কিছু দেখতেছেন না। ঠিক আছে, এখন আমি দেখা গেছে জেমিনিকে যদি বলে একটা ইমেজ জেনারেট করতে, অ্যাকচুয়ালি ইমেজের পিছনে কি আছে। ঠিক আছে, দেখবেন 64 বেসড এর যে কোড আছে, ওই কোড দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আপনার ইমেজ জেনারেট হয়। ঠিক আছে, আমি যদি বলি দেখা গেছে একটা গ্রাফিক্যাল ইন্টারফেস তৈরি করতেও যে কোনো একটা এআই রে বললে ও আগেই কি করে, আগেই হলো কোড দিয়ে করে। আপনি যদি এক্স্যাক্টলি বলে না দেন যে আমার ডকুমেন্ট লাগবে, আমার প্রেজেন্টেশন ফরম্যাট লাগবে, সে কিন্তু কোড দিয়ে করে দিবে। ঠিক আছে, কারণ সে আগেই কোড শিখছে। ঠিক আছে, সো
এজন্য আপনার প্রোগ্রামিং এর একদম বেসিকটা একদম স্ট্রং থাকতে হবে। এরপরে আপনি যে আইটি সেক্টরে যে কোনো সেক্টরে আপনি স্পেশালাইজড হন, কিন্তু আপনার কোর জিনিসটা জানতে হবে, ঠিক আছে? তো what are the necessary skills do better in web programming interviews and coding task? তো নেসেসারি স্কিলস এর ভিতরে তো আমি বলেই দিলাম, ইংলিশ এন্ড দেন বেস, স্ট্রং বেস হইতে হবে। যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনার একদম পানির মতো এক্সপার্টিস নিতে হবে, যে কোনো একটা জিনিস যেন আপনি বলে দিতে পারেন, ঠিক আছে? বেসটা এতটা স্ট্রং থাকতে হবে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা আপনাকে জানতে হবে, ঠিক আছে? লজিক গুলো কিভাবে কাজ করে এগুলো ক্লিয়ার ধারণা থাকতে হবে। এরপরে আপনি এআই দিয়ে অ্যাডভান্স লেভেলে সফটওয়্যার অ্যাপ ডেভেলপমেন্ট করেন, যে কোনো একটা আপনার প্রোগ্রামিং এ কোর্স করেন, ঠিক আছে? যেমন আপনার এখন তো ওস্তাদও ভালো করতেছে, প্রোগ্রামিং হিরো আছে, যে ভার্সিটিতে থাকা অবস্থায় আপনি প্রোগ্রামিং এর উপর একটা কোর্স করে ফেলেন, ঠিক আছে? এসএসসি দের জন্য আপনার প্রোগ্রামিং হিরোর পাইথন একটা ব্যাচ আছে, ওটা করতে পারেন। তারপরে প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট ব্যাচ আছে, খুবই কোয়ালিটিফুল। যদি আপনি প্রেশার নিয়ে কাজ করতে পারেন তাহলে ওটা আপনার বেস্ট হবে। দেন এর পাশাপাশি যে কোনো ইন্টার্নশিপ বা যে কোনো একটা জুনিয়র ডেভেলপার হিসেবে বা ইন্টার্নশিপ হোক, যদি ধরেন ইন্টার্নশিপ পেড ইন্টার্নশিপ না পান, ফ্রি ইন্টার্নশিপ হইলেও আপনি করবেন, ঠিক আছে? কারণ আপনার প্রথম অবস্থায় আপনার অভিজ্ঞতা দেখাইতে হবে, ঠিক আছে? যে আপনার একটা 6 মাসের একটা অভিজ্ঞতা আছে, সেটা আপনার পেড ইন্টার্নশিপ হোক আনপেড ইন্টার্নশিপ, আপনি যে কাজ করছেন 6 মাস তার একটা প্রমাণ থাকলেই আপনি পরবর্তী যে কোনো একটা জবের জন্য আপনি কিন্তু খুব সহজে আপনি ওটা একটা ভালো একটা স্যালারিতেও জব করতে পারবেন। তখন কিন্তু আর ইন্টার্নশিপ না, ঠিক আছে? ইন্টার্নশিপ পিরিয়ড কমপ্লিট। আর পোর্টফোলিও বানানো এখন তো খুব একটা টাফ বিষয় না। পোর্টফোলিও একটা খুব ভালো স্ট্রং পোর্টফোলিও বানানো খুব একটা টাফ বিষয় না। আপনি যদি প্রোগ্রামিং এর বেসটা খুব ভালো জানেন, আপনি বড় বড় ইআরপি সফটওয়্যার বানাই ফেলতে পারবেন এআই দিয়ে, ঠিক আছে? তো পোর্টফোলিও আপনাদের গেছে 1 মাসের ভিতরে কয়েকটা প্রজেক্ট করে ফেলা সম্ভব, যদি আপনি এআই ইউজটা ভালো জানেন এবং কোডের বেসটা যদি আপনার স্ট্রং থাকে, ঠিক আছে? How long do you need to practice acquire standard job? তো বেসিক্যালি আপনি যদি প্রোগ্রামিং এর উপরে জব পেতে চান, তো আপনাকে মোটামুটি 6 মাস থেকে 1 বছর আপনাকে সময় দিতে হবে লার্নিং এর পিছনে, ঠিক আছে? আপনি যদি কোনো একটা কোর্সে, অবশ্যই কোনো একটা হবে, কোর্সে ঢুকলে 6 মাসের ভিতরে ধরেন যে আপনি খুব মোটামুটি ভালো একদম ইন্টার্নশিপের জন্য মোটামুটি রেডি হয়ে যাবেন, ঠিক আছে? যদি আপনি কোন একটা কোর্সের ভিতরে স্ট্রিক্টলি শিখতে পারেন, কোর্সটা একদম সাকসেসফুলি কমপ্লিট করতে পারেন, ঠিক আছে? প্রত্যেকটা কোর্সে কিন্তু একটা লেভেল থাকে, যে আপনার দেখেছি কি আপনার আপনি কোন এটা মেডেলটা পাইলেন, ব্রোঞ্জ পাইছেন না গোল্ড পাইছেন না সিলভার পাইছেন, বা আপনি কি গোল্ডেন এ প্লাস ক্যাটাগরিতে আপনার কোর্সটা শেষ করছেন। সো ওই চেষ্টা করবেন সর্বোচ্চ লেভেল শ্রম দিয়ে আপনি কোর্সটাকে কমপ্লিট করবেন। দেন আপনি কিন্তু যে কোনো একটা ইন্টার্নশিপে ফিল্ডটা চলে আসে, এটা হলে ঢুকে যেতে পারবেন, খুব একটা প্রবলেম হবে না। আর হলো এআই এর নলেজ, ঠিক আছে? ওই এই 3টা জিনিস হলো আপনার, ঠিক আছে? যদি প্রোগ্রামিং এর উপর করতে চান, ইংলিশ, ইন্টারভিউ ক্র্যাক করে ঢুকে যেতে পারবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? আচ্ছা, এখন আপনার what is the role in web programming, what is the role of AI in web programming? হ্যাঁ, তো এআই সম্পর্কে তো দিলশান ভাই খুব ভালো নলেজ দিয়েছেন অলরেডি আপনাদেরকে। তো আমি অলরেডি বলে ফেলছি যে আপনাকে কোডের বেসটা স্ট্রং থাকতে হবে। এরপরে আপনি এআই দিয়ে, এআই কি দিচ্ছে আপনাকে, এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে। আপনি প্রম্পটটা কিভাবে দিলে আপনি ভালো আউটপুট পাচ্ছেন, এটাকে আপনাকে বুঝতে হবে, জানতে হবে। প্রম্পট ইঞ্জিনিয়ারিং যে পিডিএফ গুলো পাওয়া যায়, যে কোর্স গুলো পাওয়া যায়, সেগুলো করবেন, করে আপনাকে বেস্ট আউটপুট কিভাবে বের করা যায় জিনিসগুলো শিখতে হবে, ঠিক আছে? আমি ধরেন আমার which tools you regularly use to do your work, হ্যাঁ? তো আমি বেসিক্যালি যেহেতু এখন আমি ডিজাইন এজেন্সি দিছি, ডিজাইন এজেন্সি নিয়ে কাজ করতেছি, আমি
বলছি শুরু করছিলাম হলো ওয়ার্ডপ্রেস দিয়ে, HTML CSS দিয়ে। এখন আমি ডিজাইন রিলেটেড কিন্তু আমার কাজ করতে হয়। তো এখন আমাদের দেখা গেছে ফিগমা, আপনার ফিগমা ডিজাইনিং, UI UX ডিজাইনিং করতে হয়, এটাও আমি করছি। UI UX ডিজাইনটাও শিখে ফেলছি, কারণ আপনাকে যদি ফিউচার প্রুফ করতে হয় আপনাকে যা শিখা লাগবে তাই শিখে ফেলতে হবে, ঠিক আছে? মানে আপনি ধরেন একটা জব করতেছেন, আপনি জবই করে যাবেন, আপনি আর কিছু শিখবেন না, তাহলে আপনি হারাই যাবেন। ওকে, আমার ভয়েস কি ঠিক মতো যাচ্ছে? আর একটু ক্র্যাক করতেছিল, এখন ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ। তো এই মানে ফিউচার প্রুফ করার জন্য আমি পাশাপাশি যে কত কিছু শিখছি, ঠিক আছে, এটা আমি হয়তো আপনাকে মানে লিস্ট করে বলে শেষ করতে পারবো না, ঠিক আছে? তবে হ্যাঁ, বর্তমানে আমি কাজ করতেছি হলো UI UX ডিজাইন নিয়ে। যে আমি আগে একটা প্রোগ্রামিং, যেহেতু আপনি একটা সফটওয়্যার বানাবেন, আগে কি করতে হবে, আপনাকে একটা ডিজাইন বানাইতে হবে। এখন বিষয়টা এমন হয়েছে যে আমি যদি একটু ডিজাইনটা বানাই ফেলতে পারি ফিগমাতে, আমাকে আর মনে করেন কোড করা লাগে না, ঠিক আছে? ওই ডিজাইনটা আমি নিয়ে একে দেই, মনে করেন যে ফ্রন্ট এন্ড কমপ্লিট, ঠিক আছে? আর ব্যাক এন্ডের জন্য কি করতে হয়, ব্যাক এন্ডের জন্য আপনার ভালো ধারণা থাকতে হবে ব্যাক এন্ডের। এরপরে আপনার ব্যাক এন্ডের ওকে আপনাকে ওই প্রম্পট দিতে হবে যেন ও আপনাকে উল্টাপাল্টা কোড না দেয়, ঠিক আছে? ওই ধরনের প্রম্পট যদি আপনি দিতে পারেন, ওর কাছ থেকে ভালো আউটপুট নিয়ে আসতে পারবেন, এবং ওটাকে আপনি ভেরিফাই করবেন যে আসলে কোয়ালিটিফুল কোড দিচ্ছে কিনা, ঠিক আছে? এই জিনিসটা যদি আপনাকে বুঝতে হয়, আপনাকে বেসটা স্ট্রং থাকতে হবে। কারণ আপনি এপিআই ডেভেলপমেন্টটা আপনি খুব ভালো পারেন, তো এখন আপনি এআই কে আপনি জানেন আপনি কিভাবে কমান্ড দিলে একটা বেস্ট আউটপুট আনা যায়, হ্যাঁ? তো কারণ আপনি তো করে আসছেন, ঠিক আছে? সো তখন আপনি এআই থেকে ইউটিলাইজ করে 1 ঘন্টার কাজ 1 মিনিটে বা 5 মিনিটে করে ফেলবেন, ঠিক আছে? আমি এই ধরেন এই 15 দিন, মাসের আজকে 15 দিন, আমি একটা ফিনান্সিয়াল টুল বানাইছি, একটা সিআরএম ডেভেলপ করছি আমার এজেন্সির জন্য, ঠিক আছে? এবং এর ভিতরে আপনার একটা ইলেকট্রনের আপনার উইন্ডোজের একটা সফটওয়্যার বানাই ফেলছি। তো এত কিছু করে ফেলছি 15 দিনের ভিতরে, ঠিক আছে? আর এন্ডলেস ফাংশনালিটি, ঠিক আছে? সো এত কিছু সম্ভব, তবে এটার জন্য ওই যে আপনার বেসটা স্ট্রং থাকতে হবে, ঠিক আছে? ঠিক আছে, হাউ টু সার্চ ফর জবস। হ্যাঁ, তো জবসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হলো লিঙ্কডইন, ভাই বলে দিছে অলরেডি। এবং এটা লিঙ্কডইন আপনি করবেন, ঠিক আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট আরেকটা জিনিস সেটা হলো যে আপনার কমিউনিকেশন, নেটওয়ার্কিং, ঠিক আছে? নেটওয়ার্কিং ইজ লাইক নেটওয়ার্কিং আপনাকে মানে হাইয়েস্ট লেভেলে আপনার নেটওয়ার্কিং করতে হবে। ধরেন আপনি একটা কোর্সে জয়েন করছেন, আপনার উদ্দেশ্যটা কি? আপনার উদ্দেশ্য আপনি একটা ফিল্ডে জব করবেন, তাই না? সো কোর্সে জয়েনের প্রথম দিন থেকে আপনি কি লেখেন সেটা কোনো বিষয় না, আপনার সোশ্যাল মিডিয়াতে আপনার ওই লেভেলের এটা নেটওয়ার্কিং তৈরি করে ফেলতে হবে, ঠিক আছে? যত ধরনের ডেভেলপারদেরকে আপনি যদি ফ্রিল্যান্সিং টার্গেট করেন, তাহলে আপনি কি করবেন, ধরেন ডেভেলপারদের সাথে তো কমিউনিকেশন থাকতে হবে, কারণ আপনি স্কিলটাকে ইমপ্রুভ করতে হবে। ধরেন আপনার যত ভাই ব্রাদার আছে, ধরেন যেগুলো ওই আড্ডা মারে, টানটুন খায়, তো ওগুলো মার দিয়া নতুন একটা কমিউনিকেশন শুরু করবেন, ঠিক আছে? আসলে ওদের নিয়ে অতীত নিয়ে পড়ে থাকলে আপনি ওখানেই থাকবেন। ওই যে আপনি বলে না, আপনি ইউ আর দ্য এভারেজ অফ ইউর 5 পিপল অফ অ্যারাউন্ড ইউ, ঠিক আছে? এভারেজ অফ 5 পিপল অ্যারাউন্ড ইউ। তো আপনার অ্যারাউন্ডে আপনার বন্ধু বান্ধব কি রকম, ওই 5 জন বেস্ট ফ্রেন্ড কি রকম, আপনার যাদের সাথে সবসময় আপনার চলাফেরা, তাদের এভারেজই হবেন আপনি। তো আপনার ওই কমিউনিকেশনটাও কিন্তু ইমপ্রুভ করতে হবে, ঠিক আছে? ওই ধরেন জানে জিগার বন্ধু একটা দুইটা থাকলে একটাই যথেষ্ট, ঠিক আছে? এবং সেও হইতে হবে আপনার ফিল্ডে, বা সে হইতে হবে কোন একটা ফিল্ডে এক্সপার্ট, মানে টেকনোলজি গিক হইতে হবে, টেকনোলজি গিক ফ্রেন্ড থাকতে হবে, ঠিক আছে? ওই গাঁজাখোর ফ্রেন্ডের নিয়ে লাইফে কিছু করতে পারবে না, ঠিক আছে? সে কি করবে, আপনাকে পিছন দিকে টানবে, ঠিক আছে? যে ধরেন সবসময় হতাশায় ভোগে, সে আপনাকে কি করবে, পিছনের দিকে টানবে, ঠিক আছে? যে ধরেন মোটিভেটেড অল টাইম, যে হ্যাঁ আমি তো অলরেডি স্কিলফুল, আমি যে কোনো এক জায়গায় চাইলেই কিন্তু একটা জব ম্যানেজ করে ফেলতে পারতেছি, কারণ আমার মাল্টিপল স্কিলস আছে, আমি এদিকে খুব এক্সপার্ট। সে কিন্তু হতাশা না, সে কিন্তু মানে তার ভিতরে একটা মোটিভেশন, তার ভিতরে একটা কনফিডেন্ট কিন্তু থাকে, যে হ্যাঁ আমি চাইলেই কিন্তু এই 3 মাস পরিশ্রম করলে একটা কোর্স, ধর একটা নতুন ল্যাঙ্গুয়েজ শিখে ফেলে আমি দেখা গেছে আমার স্কিলটা ফিউচার প্রুফ করে ফেলতে পারবো। তো এই ধরনের মেন্টালিটির লোকজনের সাথে আপনার চলাফেরা করতে হবে, ঠিক আছে? আর কমিউনিকেশন আপনার ফেসবুকটা এরকম যেন না হয় যে কিছু আপনার নাম পড়লে মানে বোঝা যায় একদম আনপ্রফেশনাল,
তো নাম এখন আর মনে পড়তেছে না, কারণ আমি ইগনোর করতে করতে ওই সব নামও ভুলে গেছি এখন, ঠিক আছে। কিছু কিছু নাম হয় না যে মনে করেন ছেক খাওয়া নাম টাম দিয়ে প্রোফাইলে বানায় রাখে, ঠিক আছে। তো ওই ধরনের যেন না হয়। প্রফেশনাল, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার প্রোফাইল দেখলে যেন বোঝে যে আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনার ছবি দেখলে যেন বোঝে আপনি একজন ইঞ্জিনিয়ার, শেষ। হ্যাঁ, তো ওই ধরনের আপনার প্রোফাইলিং ওরকম থাকতে হবে, লিঙ্কডইন প্রোফাইল থাকতে হবে গোছানো, যে কেউ রিক্রুটার ঢুকলেই যেন বুঝতে পারে এ তো প্রফেশনাল। প্রথম অবস্থায় এই ইমপ্রেশনটা যেন না হয় যে এ আনপ্রফেশনাল, অ্যাটলিস্ট আনপ্রফেশনাল এই ইমপ্রেশনটা যেন না হয়, ঠিক আছে। এরপর আপনার প্রোফাইলে আপনি রেগুলারলি আপনার কাজগুলো শেয়ার করতেছেন কিনা। ধরেন একদম সিম্পল, প্রথম আপনি আজকে ফার্স্ট আপনি একটা কোর্সে জয়েন করছেন, ফার্স্ট আপনি কি শিখছেন? HTML CSS শিখছেন। ধরেন এই যে আপনি প্রথম দিন HTML CSS শিখে একটা ছোট্টখাটো একটা ডিজাইন তৈরি করছেন, আপনি এইটাকে চ্যাটজিপিটি দিয়ে একটা সুন্দর একটা কন্টেন্ট বানায় এইটাকে আপনি লিঙ্কডইনে শেয়ার করেন, ঠিক আছে। এটা এভাবে আপনার কি কমিউনিকেশন আস্তে আস্তে বাড়বে। তো আপনার সোশ্যাল নেটওয়ার্কিংটা খুবই ইম্পর্টেন্ট, আপনাকে করতে হবে। আর যদি ধরেন আপনি ফ্রিল্যান্সিং করতে চান, আপনার প্রথমে তো ডেভেলপমেন্টের কমিউনিকেশন লাগবে। এরপরে আপনার যত ধরনের ফাউন্ডার আছে, যত ধরনের মানে আপনার ক্লায়েন্ট, আপনার টার্গেটেড ক্লায়েন্ট কারা, তাদেরকে আপনার কমিউনিকেশনে নিয়ে আসতে হবে। যেহেতু আপনি ফ্রিল্যান্সিং করবেন, তাদেরকে আপনি আউটরিচ করবেন, ঠিক আছে। তাদের যদি আপনার নেটওয়ার্কিং এ না থাকে, আপনি তাকে কিভাবে আপনার সার্ভিসটা শো করাবেন, ঠিক আছে। তো এই ধরনের জিনিস মানুষগুলোকে আপনাকে কানেক্ট করতে হবে, আউটরিচে নিয়ে আসতে হবে। তারপরে আপনি তাদেরকে কি করবেন, বিভিন্ন প্রমোশনাল পোস্ট করবেন, বিভিন্ন ধরনের ধরেন এঙ্গেজমেন্ট পোস্ট করবেন, যা দিয়ে তাদের বিজনেসে আপনি কিভাবে তাকে ইমপ্যাক্ট ফেলতে পারবেন, এই ধরনের পোস্ট করতে হবে। তাহলে কিন্তু আপনি ওই ফাইবার, আপওয়ার্ক, মার্কেটপ্লেস ছাড়াই আপনি লিঙ্কডইনে আউটরিচ করে ক্লায়েন্ট পাবেন, ঠিক আছে। তো এইভাবে আপনার যদি আপনার কমিউনিটিটা বাড়ায় সাজায় ফেলতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার জব নিয়ে ইনশাল্লাহ টেনশন করতে পারেন। আমার মূলত আমি যদি শর্টকাট করি তাহলে 4টা জিনিস। একটা হলো আপনার যে কোনো একটা প্রোগ্রাম যদি প্রোগ্রামিং এর উপর করতে চান, বা যে স্কিল নিয়ে আপনি আগাতে চান সেই স্কিলের এক্সপার্টিস হইতে হবে, বেসটা থাকতে হবে স্ট্রং। দ্বিতীয়ত হলো আপনার প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখতে হবে, মানে যে কোনো এআই গুলোকে খুব ভালোভাবে ইউটিলাইজ করে আপনার কাজ শিখতে হবে। তৃতীয়ত আপনাকে কমিউনিকেশন লেভেলটা হাইস্ট লেভেল আপনি যতটুকু সম্ভব হয় চেষ্টা করবেন। এখন কিন্তু কিছু কিছু অ্যাপ পাওয়া যায়, ওই যে ভার্চুয়াল টিচার পাওয়া যায়, হ্যাঁ, ভার্চুয়াল টিচারের সাথে আপনি কথা বলবেন, সে আপনার প্রোনাউন্সিয়েশন গুলো কালেক্ট করে দিবে। এবং কি আমি তো জেমিনি দিয়ে ইংলিশ শিখি, সিরিয়াসলি, মানে জেমিনি আপনাকে ওই যে মোবাইলে, আমার তো রেডমি ফোন, রেডমি ফোনে কিন্তু জেমিনি আছে, ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে। তো জেমিনিকে আমি যদি বলি যে আমি এখন তোমার সাথে আমি 30 মিনিট একটু ইংলিশ প্র্যাকটিস করব, আমার প্রোনাউন্সিয়েশন গুলো কারেক্ট করো, আমি বলবো যে আমি এজ এ সিইও আমার বোর্ড একটা টপিকের উপর বোর্ড মিটিং করতে হবে, এই টপিকের আমার কিছু ধরেন ফ্রেজ, আমাকে নতুন যে ওয়ার্ডস গুলো আছে, সিনোনিমস গুলো আছে, এগুলো আমাকে শেখাও এবং এর ভিতরে একটা টপিক দাও, আমি প্র্যাকটিস করি। তো আমি বলি ইংলিশে স্পিচটা দেই, ও আমাকে স্পিচের ভিতরে যে ভুলগুলো আছে ও আমাকে কারেক্ট করে দেয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি ফ্রিতেই কমিউনিকেশন এখন করতে পারতেছেন। আগে আমিও মনে আছে একটা ছিল 24 কি যেন একটা ইংলিশ ওয়েবসাইট ছিল, ওখানে যাইতাম, গিয়ে অ্যাকাউন্ট করে ওখানে বসে থাকতাম যে কে আছে আমার সাথে কথা বলবে, ঠিক আছে, ওর সাথে কানেক্ট করে ইংলিশে কথা বলতাম 5 মিনিট 10 মিনিট, ঠিক আছে, ও শিখতাম। এখন তো জেমিনির সাথে আপনি ভয়েসে কথা বলতে পারেন, খুবই আমার কাছে খুবই ভালো লাগে। এমনকি আমার পার্সোনাল ধরেন আজকে সারাদিন আপনি কি করবেন, তাই ওর কাছ থেকে একটু সকালবেলা ধরেন একটু শুনে নিলেন যে একটু শর্টকাট করে দেন কি করা উচিত না, একটু ইংলিশে কথা বললেন, ঠিক আছে, বা ওর সাথে একটু দুষ্টামি করলেন, একটু বন্ধু বানাই ফেললেন, ঠিক আছে, ইংলিশে। তাহলে কিন্তু আপনার ইংলিশে যে কনফিডেন্সটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তো আর লাস্ট যেটা বলছি সেটা হলো যে কমিউনিকেশন, এই 4 নাম্বারটা হলো আপনার নেটওয়ার্কিং। এই 4টা যদি আপনার থাকে, ইনশাল্লাহ আপনার ফিউচারে আপনার যে কোনো জব টব বলেন সবকিছুতে আপনি মনে করেন যে এক্সপার্ট, ঠিক আছে। এই 4টা জিনিস আপনি আয়ত্ত করতে পারেন, এই 4টা শুধু আয়ত্ত করেন, অন্যদিকে আপনার তাকানোর কোনো দরকার নাই। একটা স্কিল ভালো মতো শিখেন, শুধু একটা স্কিল আসলে শিখবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি আরো কিছু স্কিল আপনার কি জানতে হবে, ধারণা থাকতে হবে। ধরেন আপনি একজন প্রফেশনাল ধরেন প্রোগ্রামার, কিন্তু আপনাকে জানতে হবে গ্রাফিক্যাল জিনিসপত্র, ইমেজ কিভাবে জেনারেট করতে হয়, একদম একটা ইউআই ইউএক্স ডিজাইনের ধারণা জানতে হবে আপনার। মানে একটা সফটওয়্যার বানানো, সফটওয়্যার যদি দেখতে সুন্দর না হয়, ওই যে আগে আছে না, আগে হলো দর্শনদারি, তারপরে গুণ বিচারি, ঠিক আছে। আপনার আগে কি ইউআইটা যেন সুন্দর হয়, সেটার জন্য আপনার ওই আইডিয়াটা থাকতে হবে, ঠিক আছে। সো ওই আপনার ইউআই ইউএক্স এর নলেজও আপনাকে
একটু অ্যাকোয়ার করতে হবে। এরপর ইমেজ জেনারেশন, কোন কোন এআই আছে যাদের দিয়ে আপনি ইমেজ জেনারেট করতে পারেন আপনার ডিজাইনের জন্য, ঠিক আছে? এটা জানতে হবে। এবার আপনার দেখছে আপনার প্রোফাইল, আপনার ছবি জেনারেট করা একদম প্রফেশনাল, এই জিনিসগুলো একটু জানতে হবে। ক্যানভা শিখতে হবে। ক্যানভা একদম বাচ্চাদের কাজ, ক্যানভাটা শেখা, ঠিক আছে? শিখে ফেলবেন, আপনি অনেক দিকে আগায় থাকবেন, ঠিক আছে? এরপর এআই, আমি এআই ইউজ করি দুইটা, কোপাইলট ইউজ করি, কোপাইলটের প্রিমিয়াম ইউজ করি। আপনারা যদি ইউনিভার্সিটি মেইল থাকে, আপনাদেরকে একটা লাখ টাকার একটা মানে বলে দেই, আপনার যদি ইউনিভার্সিটি মেইল থাকে, আপনি কোপাইলট প্রোটা ফ্রিতে নিতে পারবেন, ইউজ করতে পারবেন 3-4 বছরের জন্য, ঠিক আছে? কোপাইলট ফ্রি, ফিগমা ফ্রি, ক্যানভা প্রো আপনার ইউনিভার্সিটি মেইল দিয়ে আপনি ফ্রিতে 3-4 বছর ইউজ করতে পারবেন। তার মানে এটা লাখ টাকারও বেশি আপনি কিন্তু সেভ করে ফেলতে পারবেন, এবং আপনি প্রিমিয়াম টুলস গুলো ইউজ করতে পারবেন, ঠিক আছে? এটা আপনি নোট করে রাখেন, আপনি চেষ্টা করেন, আপনি ইউনিভার্সিটি মেইল না হলে ব্যবস্থা করে আপনি এটা করেন, ঠিক আছে? আচ্ছা, এই এই হলো বেসিক্যালি। আপনাদের যদি এখন আর কোনো কোশ্চেন থাকে, আমি ক্লাউড ইউজ করি, ক্লাউডের ক্রেডিট শেষ করে ফেলছি। এরপরে কোপাইলট ইউজ করি, কোপাইলটের ক্রেডিট শেষ করে ফেলছি, ঠিক আছে? তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এখন করতে পারেন। হ্যাঁ, তানজিল ভাই আর আচ্ছা, কোনো আমি পয়েন্ট একটু অ্যাড পয়েন্ট করতে আছে? চাই। হ্যাঁ, বলেন। একটু অ্যাড করতে চাই, হ্যাঁ। জি। আমি একটা জিনিস বলতে চাচ্ছিলাম, আপনি অলরেডি বলে দিচ্ছেন। সেটা হচ্ছে যে হ্যাঁ, কানেকশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমি এই নিয়ে 6টা কোর্স করছি 2022 সাল থেকে। 6টা কোর্সের মধ্যে আমার যত বন্ধু বান্ধব, মানে বন্ধু বান্ধব বলবো না, মানে এখন যাদের সাথে আমি ম্যাক্সিমাম টাইমে ব্যাচমেট। কথা বলি বা চলি, তো তারা হচ্ছে এই 6টা ব্যাচের হচ্ছে মানুষজন আর কি। আর এরা কি কাজে লাগে আমার, এরা হচ্ছে অনেক কাজ। যেমন হচ্ছে সাপোজ আমি কোনো প্রবলেম ফেস করতেছি, হেল্প করতেছে এনার। আমি প্রফেশনাল লাইফে কোনো কিছু প্রবলেম করতেছি, এনাদের থেকে হেল্প পাচ্ছি। এনাদের সাথে দেখা করতেছি, এই বিষয় নিয়ে কথা বলতেছি, ওনাদের থেকে অনেক কিছু জানতে পারতেছি, আমার থেকে ওনারা অনেক কিছু জানতে পারতেছে। ইভেন রফিক ভাই আর তানজিল স্যার, এনারা দুইজনই হচ্ছে আমার সাথে, আমরা একসাথে হচ্ছে এক জায়গায় কোর্সে হচ্ছে ব্যাচমেট ছিলাম, রাইট? সো এটা মনে হয় রিঅ্যাক্টের উপর কোর্স ছিল, কোরা ট্রাস্টে এইটা। আর হ্যাঁ। দ্বিতীয় কথা যেটা বলবো, যে আমি যেটা দেখছি আর কি, যে বাংলাদেশি যারা স্টুডেন্টস আছে বা এই সেক্টরে যারা জব করতে যায় বা কাজ করতে যায়, তাদের মেইন যে প্রবলেমটা সেটা হচ্ছে কি, আমার কাছে মনে হয় যেটা, সেটা একটু মাইন্ড করলেও বলবো, সেটা হচ্ছে আমরা অনেক বেশি কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি। মানে কনস্পিরেসি থিওরি গুলো কিরকম, এই ইউনিভার্সিটিতে কিছু হয় না, পড়ালেখা হয় না, এই কোর্স করে কি হবে, ওখানে কিছু দেখায় না, অ্যাডভান্স লেভেলে কিছু দেখায় না, ওখানে গিয়ে কি হবে, কিছু হয় না, এই সেক্টর 2 দিন পর বাদ হয়ে যাবে, কিছু হবে না। মানে এই যে কিচ্ছু হবে না টাইপের যে কনস্পিরেসি গুলা, প্লিজ 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 আপনারা ওখান থেকে বের হয়ে আসেন। ধরে নেই আমরা ইউনিভার্সিটিতে কিছু শিখাই না, ধরে নেই, কিন্তু দ্যাটস ওয়্যার ইউ স্টার্ট, রাইট? যে ওখান থেকে আপনারা শুরু করেন অ্যাটলিস্ট, রাইট? সো এটা না থাকলে কিন্তু আপনি মাসুদ সাহেবই রয়ে যাবেন, আপনি আর ভালো হবেন না, ঠিক আছে? সো এইটাই এটাই বলবো। সো ইয়া, দ্যাট উড বি অল ফর মি। থ্যাংক ইউ গাইস। হ্যাঁ। বেশ খুব সুন্দর করে বিষয়গুলো আলোচনা করলেন। এই জন্য আমি ভীষণভাবে গ্রেটফুল তাদের কাছে, যে আসলে রোজার মাসে সারাদিন রোজা রাখার পর তারা কষ্ট করে যে এতটা সময় আমাদের জন্য দিলেন। থ্যাংক ইউ ভাই, আরেকটা বিষয় প্লেজার ইজ আমি অল আওয়ার্স। সো পার্সোনালি আমাদের স্টুডেন্টসরা, আমাদের ডিপার্টমেন্ট আপনাদের কাছে গ্রেটফুল, এবং আরো বেশি স্টুডেন্টরা যদি আলহামদুলিল্লাহ। এটাতে এনগেজ থাকতো, আমি মনে করি তাদের আরো বেশি হেল্প হতো। বেসিক্যালি 2024-এর 24 তো না, হ্যাঁ না 24-ই ঠিক আছে, সামার 24 আমি যখন সোনারগাঁওতে অ্যাডজান্ট হিসেবে জয়েন করি, তখন থেকে ওয়েব প্রোগ্রামিং সেশনাল কোর্স আমি নিচ্ছি। তো মোস্ট প্রবাবলি এরপর থেকে আমার কোর্সের একটু ক্রাইটেরিয়নগুলো চেঞ্জ হয়েছে, যার কারণে অন্যান্য কোর্সে চলে যাচ্ছি। মোস্ট প্রবাবলি এটাই, দিস ইজ মাই লাস্ট ব্যাচ। তো যার কারণে এখন আমি চাচ্ছিলাম যে, সবসময় এরকম একটা প্রোগ্রাম আয়োজনের ইচ্ছা ছিল, সুযোগ হয় না, আর আমাদের কাজেরও বেশ প্রেশার থাকে। আহ, তো আপনারা যে আমাদেরকে এত সুন্দরভাবে প্রফেশনাল লাইফের বিভিন্ন অ্যাসপেক্টস এবং লেটেস্ট টুলসগুলা, লেটেস্ট স্কিলসগুলা, এবং একদম বলতে গেলে পয়েন্টগুলো ধরে ধরে আমাদেরকে যে শিখালেন, এটা দিয়ে আমি আরো বেশি উপকৃত হলাম। এবং আশা করা যায় যে আমাদের স্টুডেন্টসরা এটা মনোযোগ সহকারে শুনছেন, আর কিছু হলেও আপনাদের হয়তো আগে নলেজ ছিল। এবং ডেফিনেটলি ইন্টারন্যাশনাল লেভেলের প্রফেশনালরা যখন কোনো এক্সপিরিয়েন্স শেয়ার করে, তাদের
মাথায় আসলে আপনার মোটামুটি 6 মাসের কোর্সের কাজ হয়ে যায়, বুঝছেন? এটা হিউজ একটা অপরচুনিটি, আমরা এটা করতে পারছি। এবং ইনশাল্লাহ আমার পার্সোনালি যেটা ইচ্ছা যে এই ধরনের গেস্ট আমরা আরো বেশ কতগুলো আমাদের এরকম প্রফেশনাল কোর্স হয়, ওয়েব প্রোগ্রামিং একটা, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এটা 4th ইয়ারের দিকে করানো হয়, আরেকটা হয় হচ্ছে মেনলি মেশিন লার্নিং অ্যান্ড ডিপ লার্নিং এর কোর্সটার নাম হচ্ছে প্যাটার্ন রিকগনিশন অ্যান্ড মেশিন লার্নিং। এই তিনটা প্রফেশনাল কোর্সে আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে ডিপার্টমেন্ট থেকে স্পেশালি এই রিলেটেড জবে যারা এক্সপার্ট এক্সপিরিয়েন্সড এন্ড প্রাইমারিলি যারা ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল সেক্টরে কাজ করছেন তাদের এক্সপিরিয়েন্সগুলো থেকে যাতে আমাদের স্টুডেন্টরা শিখতে পারে। তো এখন হচ্ছে আমরা যেহেতু মোটামুটি রাত 11টা বেজে গেছে, আমরা খুব বেশি কোশ্চেন নেব না। আমি আগেই বলছিলাম কোশ্চেনগুলো অর্গানাইজ করে লিখে রাখতে। আমি স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করবো যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেশন রিলেটেড, স্পেশালি ওয়েব প্রোগ্রামিং, হ্যাঁ আমাদের যেহেতু আজকের সেশনটা ওয়েব প্রোগ্রামিং এর উপর, আমরা একটু ওয়েব প্রোগ্রামিং রিলেটেড কোশ্চেনগুলো করব। আর এই সেশন থেকেও আপনারা শোনার পরে যদি কোনো কোশ্চেন থাকে একটু আপনারা ভয়েস অন করে কোশ্চেনগুলো করতে পারেন। আমরা কোশ্চেন সেশনের জন্য 11টা 10 পর্যন্ত আরো 5 মিনিট আমরা শুনবো, ঠিক আছে? স্টুডেন্টসরা কোশ্চেন করতে পারেন। কে কে কি বিষয় নিয়ে বেশি ইন্টারেস্টেড, বেশি সময় দেন, বা ওই বিষয়ে কোনো যদি আপনাদের কোনো মানে আপনার ইনফরমেশন লাগে বা শেয়ার করতে পারেন, তাহলে আমরা ওই বিষয়ে ইনফরমেশন দিতে পারবো। ঠিক আছে, যে যেটা আমরা বললাম আর কি, আমার মাল্টিপল সেক্টরে নলেজ আছে। তো আপনারা দেখা গেছে কোন সেক্টরে নলেজ বেশি বা ইন্টারেস্টেড বেশি, ওই সেক্টরে যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছি। জি, আমি মাহমুদুল হাসান। আমি হচ্ছে মোটামুটি ওয়েবের উপরে কাজ করি হচ্ছে আলাদা দিকে। আমি হচ্ছে জুনিয়র পেনিট্রেশন টেস্টার। আমি হচ্ছে সার্টিফাইড রেড টিম অ্যানালিস্ট। আর মানে এরকম আমি সাইবার সিকিউরিটি রিলেটেড আর কি কাজ করে থাকি, মানে পেনিট্রেশন টেস্টিং রিলেটেড। তো যেহেতু এই কোর্সটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড, তো আমার কোশ্চিন হইতেছে যে যারা ডেভেলপ করতেছে বর্তমানে তারা হইতেছে সিকিউরিটির ব্যাপারে হইতেছে মনে করেন যে তেমন একটা বেশি জ্ঞান রাখতেছে না। তো আমাদের যেই মানে আমরা বড় বড় প্রোগ্রাম যখন ধরতেছি বিভিন্ন সাইট থেকে, যেমন হ্যাকারমান আছে, ব্যাকক্রাউড আছে, ইএসওই হ্যাক আছে, ইন্টিগ্রিটি আছে, এখান থেকে যখন বিভিন্ন ধরনের মানে ব্যাকগ্রাউন্ডিং এ যাইতেছি, আমরা সিম্পল সিম্পল কিছু বাগ পাইতেছি। তো এই বাগ ফিক্সড করার জন্য আপনারা হইতেছে ইনিশিয়ালি কিছু করেন, নাকি হইতেছে আপনারা কোড করার পরে একদম মানে হোয়াইট পেইন্ট টেস্টিং এর উপরে ছেড়ে দেন যে ওরা যে বাগগুলো দিবে, ওরা যে রিপোর্ট গুলো দিবে আপনি ওগুলা ফিক্সড করবেন, নাকি আপনারাই ইনিশিয়ালি প্রথমেই কি কি জিনিসগুলো মানে ফিক্সড করেন? সেটা জানলে আমাদের একটু মানে বাগ হান্টিং এ একটু হেল্প হইতো আর কি। ধন্যবাদ। আচ্ছা, বাগ হান্টিং এর টেস্টিং এর কাজ খুব একটা করা হয় নাই। সো আমরা বেসিক্যালি যখন আমরা ডেভেলপমেন্ট করি, সো যেহেতু এটা আপনার বেসিক্যালি টেস্টিং এন্ড বাগ ফিক্সিং এর কি আপনার ডেভেলপমেন্টের উপরেই। তো ডেভেলপমেন্ট যখন করি, যখন আপনারা যদি আপনার ডেভেলপমেন্টের যে বেসিক্স যেই আহ, আহ, জিনিসগুলো আছে, ধরেন আপনি একটা ফর্ম ডেভেলপমেন্ট করবেন, তো ফর্ম ডেভেলপমেন্টের যে ভ্যালিডেশনের যে জিনিসগুলো আছে, ঠিক আছে। সো বর্তমানে যে আমরা তো এআই দিয়ে বেশিরভাগই কাজ করি, যারা আসলে এখন মানে কোড করতে করতে অভ্যস্ত, এখন এআই এর সবাই অভ্যস্ত হয়ে গেছে। সো যখন আমরা প্রম্পটটা দিই, তখন ওই প্রম্পটের ভিতরেই আপনাকে সুন্দরভাবে এআই কে বলে দিতে হবে যে আপনার সিকিউরিটি যে vulnerability, এই প্রবলেমটা যেন আপনার ওই সফটওয়্যার না থাকে, ঠিক আছে। ওই ভ্যালিডেশনটা যেন ফুললি সুন্দরভাবে করতে মানে হয়ে যায়, ক্রস যেই অ্যাটাকটা, এই ব্রুট ফোর্স অ্যাটাকটা যেন দিতে না পারে। তো ওই এআই কে বললেই এআই কিন্তু আপনাকে ওইভাবে সুন্দরভাবে কোডটা দিবে, এবং আপনি কোডটা দেখলেই কিন্তু আপনি নিজে ওইটাকে ফিক্স করে ফেলতে পারবেন।
ঠিক আছে, এভাবে করতে পারেন। আর এরপরে আপনার ফাইনাল লেভেলে যে টেস্টাররা থাকে, টেস্টার টেস্টিং করে দেয়, দেন ওই টেস্টিং এর রিপোর্টের উপরে আপনি ওইটাকে সিকিউরিটি গুলো ফিক্স করতে পারি। এখন হ্যাঁ, দিশান আচ্ছা, ভাই এটার উপরে হ্যাঁ, এটা নিয়ে আমি একটু বলি। সেটা হচ্ছে যে এটা ডিপেন্ড করে। আমার এক্সপেরিয়েন্স আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে ডিপেন্ড করে। আপনার মার্কেট প্লেসের সফটওয়্যার হচ্ছে ধরে নেই 2 রকম, হ্যাঁ? একরকম হচ্ছে ছোটখাটো জিনিস। ধরেন যে একটা ই-কমার্স ওয়েবসাইট বা একটা ইআরপি মডিউল, রাইট? সো নরমাল একটা কারো পিওএস সফটওয়্যার। তো সেখানে এত বেশি ডাটা নাই। ঠিক আছে? মানে যেগুলি অলরেডি বিল্ট আপ যে সফটওয়্যার গুলো সেগুলির কথা আগে বলি। হ্যাঁ? আর আরেক ধরনের ওয়েবসাইটস আছে বা আরেক ধরনের সিস্টেম আছে যেগুলি আসলে মানে এতটা সেনসিটিভ, সাপোজ যে ওগুলি আসলে কোনো ক্লাউডেও রাখা যায় না ডেটাগুলা। ওগুলি সাপোজ যে ওনারা হচ্ছে আলাদা ডিভাইস, আলাদা সার্ভার স্টেশনই বানায় ফেলে নিজেদের। হ্যাঁ? মানে কয়েক টিবি টেরাবাইট অফ টেরাবাইট ডেটা থাকে। হ্যাঁ? তো এই ২ ধরনের সেক্টরে কাজ করার ধরন একটু ২ রকম থাকে। হুম? তো ছোট, ছোট যেগুলি সেগুলিতে কি হয়, সাপোজ যেগুলি মাত্র বানাচ্ছে বা মিডল অফ দ্য ওয়েতে আছে, সেখানে বাগ আমরা ২ রকম ভাবে বলি। একরকম ধরনের বাগ হচ্ছে ধরেন যে এটা হচ্ছে কুইক ফিক্স একটা মডিউলে ভাবেন যে আমি একরকম ভাবে কোড করে যাচ্ছি, কিন্তু ওই বাগটা হচ্ছে আমার সব জায়গায় আমি ওই ধরনের জন্য সব জায়গায় হচ্ছে আমার ওই বাগটাই আসতেছে। তো এবি টেস্টাররা যখন রিপোর্ট করে, তো তখন জিনিসটা কিরকম ভাবে করি যে সাপোজ যে আচ্ছা এটা তো কন্টিনিউয়াস হচ্ছে, এটা প্রথমেই বন্ধ করে দিই, যাতে আমাদের বারবার গিয়ে চেঞ্জ করতে না হয়। আর আরেক ধরনের বাগস যেগুলির জন্য হয়তো সিকিউরিটি ইস্যু হতে পারে, তো সেগুলো হচ্ছে ম্যাসিভ লেভেলের, যেগুলি আমাদের এন্ড অফ দ্য ডেতে বা আমাদের একটা জিনিস শেষ করার পরে বা শুরু করার আগে অনেক প্ল্যানিং করে, হ্যাঁ, কোনো কিছু এফেক্ট করবে কিনা ক্যালকুলেট করে করতে হয়। হ্যাঁ, তো বাগের আমরা ধরন বলতে পারি ২ ধরনের বাগস আছে এখানে। আর বড় যে সফটওয়্যারস গুলো লাইক যেটা আমি বললাম যে টেরাবাইটস যেটা থাকে, সেগুলি খুব সেনসিটিভ হয়। হ্যাঁ, তো সেগুলি সেনসিটিভ হওয়ার কারণে তো ওখানেও প্রসেসটা কিছুটা একই রকম হয়। সাপোজ যেসব কুইক ফিক্সেস, সাপোজ আমার বারবার করতে হচ্ছে না, প্রত্যেকটা মডিউলে আবার যে নতুন মডিউলস গুলো আসবে সেগুলি যেন এগুলি ফিক্স করে আপডেট ভার্সনটা লঞ্চ করতে পারি। তো কুইক ফিক্সেস গুলো তো অবশ্যই কুইক করে ফেলবো, বাট যেগুলি হচ্ছে একটু বড় লেভেলের, যেগুলি আপনার ডেটাকে এফেক্ট করতে পারে, হ্যাঁ, সাপোজ একটা ডেটা স্ট্রাকচারের কারণে আমাদের একটা ওয়েতে প্রোগ্রামিং করতে হয়েছে যেটা কিনা আপনাদের হয়তো একটা থ্রেড দিচ্ছে বা সিকিউরিটি থ্রেড দিচ্ছে, তো সেগুলি কিন্তু আমাদের মানে যেই বাগস গুলো ডেটা রিলেটেড সেগুলি অবভিয়াসলি আমরা হচ্ছে চেষ্টা করব খুব প্ল্যানিং করে সেফ রেখে করার। আর যেগুলি কোডের মধ্যেই আছে কুইক ফিক্সেস, সাপোজ একটা ফাংশনের মধ্যে আছে, একটা মেথডের মধ্যে আছে, যেগুলি কিনা করে ফেলা যায় সেগুলি আমরা ইমিডিয়েটলি করে ফেলতে পারি। এরপরও মানে ডিপেন্ড করে আসলে যে মানে ওই ইন্ডাস্ট্রিটা কিভাবে রান করে, রাইট? আমরা কি আপনার কোশ্চেনের উত্তরটা দিতে পেরেছি কিনা? বেস্ট প্র্যাকটিস হলো যখন আপনার দেখা গেছে ডেভেলপমেন্ট করতেছেন, তখন ওই ডেভেলপমেন্টটা এমনভাবে করতে হবে যে আপনার প্রত্যেকটা যে চাহিদা, আপনার যে চাহিদাগুলো যেন পূরণ হয়। হ্যাঁ, আপনার জন্য আপনি কোথাও অথেন্টিকেশন যে করতেছেন, অথেন্টিকেশনটার জন্য প্রম্পটটা ওইভাবে দিতে হবে, অথেন্টিকেশনের জন্য ওইরকম হয় যে অথেন্টিকেশনটা কোনো একটা ব্রুট ফোর্স অ্যাটাকে বা কোনো একটা হ্যাকার যেন সহজে ওটাকে ব্রেক করতে না পারে। ঠিক আছে, আপনি একটা ফর্ম ডেভেলপ করতেছেন, তো ওইভাবে করতে হবে যেন ওইটাতে আপনার ওই হ্যাকারের যে পসিবিলিটিস গুলো আছে এগুলো যেন না হয় স্ট্রং, মানে ইন্টিগ্রেশনটা যেন স্ট্রং হয়, সিকিউরিটি হয়। হ্যাঁ, আর আই হোপ ধন্যবাদ আপনাদের দুইজনকে সুন্দর একটা সময় আমাদের দেওয়ার জন্য। আর আরেকটা কথা ছিল যে আপনাদের লিঙ্কডইনটা যদি আপনারা একটু যদি লিঙ্কটা শেয়ার করতেন এই মানে ইন মেসেজে, তাহলে আমরা আপনাদের সাথে কানেক্ট হয়ে যেতে পারতাম। দিলশান ভাই, রফিক ভাই তাদের পার্সোনাল এবং তাদের যেগুলো ডিফাইন্ড ভ্যাকেন্সি আছে আমি সেগুলোরও লিঙ্কডইন প্রোফাইলগুলো আপনাদের কাছে দিয়ে দিতে পারি। আচ্ছা, ওকে। আর কোনো কোশ্চেনস? আমার মনে হয় আরো আগে হচ্ছে আমরা একটা কোশ্চেন পেয়েছি, সেটা হচ্ছে শান্ত খান লিখেছেন যে কোন সেক্টরটা বেটার ইন ফিউচার, যেটা ইজিলি শেখা যায়। সো সেক্টর হিসাবে ধরে নিচ্ছি আপনি বলতে চাচ্ছেন যে যেহেতু ওয়েব সেক্টর নিয়ে কথা বলছি, সো সো ধরে নিচ্ছি যে আমরা কোন ওয়েতে কোড করলে বা কোন ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করলে বেটার হয়, রাইট? সো এখানে আসলে ফেমাস কিছু ল্যাঙ্গুয়েজেস আছে যেগুলি আমরা মোস্টলি ইউজ করি, যেমন হচ্ছে যে পিএইচপি, লারাভেল বা পাইথন, জ্যাঙ্গো, নোড.জেএস, বা আরো আরো বেশ কয়েকটা আছে। আপনি যে কোনো একটা শিখতে পারেন। আসলে দিন শেষে আপনি ওয়েবসাইটই বানাচ্ছেন। আর মার্কেট প্লেসে আমি বিলিভ করি সবগুলারই একই রকম ভ্যালু আছে। থ্যাংক ইউ। টেকনিক্যাল আবু, আপনি কিছু বলতে চাচ্ছেন?
আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আমি আসসালাম। মেনলি হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করতেছি। এন্ড আপনারা যে বললেন এআই ইন্টিগ্রেট নিয়ে, এখন বর্তমান মার্কেটপ্লেসে এআই এর কি ধরনের মানে ভ্যালু থাকতে পারে সেই জিনিসটা নিয়ে আমি জানতে চাচ্ছিলাম। যেহেতু এআই চলে আসছে এন্ড বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রি বলেন বা অন্যান্য যে ইন্ডাস্ট্রি গুলো আছে সেই ইন্ডাস্ট্রিতে কি আসলে গ্রাফিক ডিজাইন নিয়ে খুব বেশি আগানো পসিবল কিনা সেটা নিয়ে জানতে চাচ্ছি। যদিও আমি ইউআই ইউএক্স নিয়ে খুব বেশি রিসার্চ করি নাই, ফিগমা নিয়ে এত রিসার্চ করি নাই। আম, শুধুমাত্র গ্রাফিক ডিজাইনের যেই বেসিক টুলস গুলা, ইলাস্ট্রেটর, ফটোশপ, ইনডিজাইন, এক্সডি, এগুলো নিয়ে আমি কাজ করা হয়েছে। এন্ড প্রায় অনেকদিন যাবতই আমি বাংলাদেশ মার্কেট প্লেসে শুধুমাত্র কাজ করেছি। আর বাংলাদেশ মার্কেট প্লেসের যে অবস্থাটা, সেই অবস্থাটা আসলেই খুবই আশঙ্কাজনক। মানে ওনাদের সব হচ্ছে এআই ইন্টিগ্রেট হওয়ার জন্য প্রাইস ভ্যালু বা ডিজাইন ভ্যালু গুলা খুবই কমিয়ে দেওয়া হয়েছে। এখন আমি কি এটা নিয়ে মানে সামনে আরো বেশি আগাবো, নাকি কোনো অন্য সেক্টরে সুইচ করবো, সেটা নিয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, তো রফিক ভাই বলেন, আপনি যেহেতু আচ্ছা, এটাতে আছেন। হ্যাঁ। তো ডিজাইন নিয়ে আমার আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি গত 2 বছর যাবত। ঠিক আছে, যে ডিজাইন ডেভেলপমেন্ট দুইটা সেক্টর নিয়েই। তো গ্রাফিক ডিজাইনের যে ফিল্ডটা আসলে বর্তমানে জুনিয়র গ্রাফিক ডিজাইনার যারা, বেসিক্যালি জুনিয়র গ্রাফিক ডিজাইনার বা বলেন আপনার আপনার ডিজাইনের নলেজ যদি আপনার মিড লেভেলের থাকে, তাও আপনার দেখা গেছে ক্যারিয়ার অপরচুনিটি মানে একটু টাফ। ঠিক আছে, মানে একটু কি বলে, কম্পিটিশন অনেক বেশি। তো আপনার দেখা গেছে আপনাকে ফোকাস করতে হবে, স্পেশালিস্ট হইতে হবে। আপনার ধরেন আপনি যদি ব্র্যান্ডিং এ ব্র্যান্ড গাইডলাইন তৈরি করাতে স্পেশালিস্ট হন, তাহলে আপনি দেখা গেছে ওই সেক্টরের উপরে মানে আপনি যদি ই করেন, সবসময় ডিজাইন শেয়ার করেন। ঠিক আছে, এখন আপনি যদি বাংলাদেশ মার্কেট প্লেসে থাকেন, বাংলাদেশ মার্কেট প্লেসে আসলে ওই ডিজাইনের কোনো ভ্যালু আপনি পাবেন না। ঠিক আছে, সোজা কথা, আপনি ওই বাংলাদেশ মার্কেটে ডিজাইনের, গ্রাফিক ডিজাইনের ভ্যালু আপনি ওরকম পাবেন না। ঠিক আছে, আপনার বাংলাদেশ মার্কেটে গ্রাফিক ডিজাইনের ভ্যালু পাইতে হলে আপনার ফরেনার যে এজেন্সি গুলো বাংলাদেশে আছে তাদের ওইখানে জব করতে হবে, তাহলে আপনি ভ্যালু পাবেন। আর হলো অথবা আপনার মার্কেট প্লেসে কাজ করতে হবে, অথবা আপনার নিজের একটা এজেন্সি অথবা নিজের একটা পোর্টাল আপনার তৈরি করতে হবে। ধরেন আপনার ডিজাইনের জন্য ড্রিবল, বিহ্যান্স, এই দুইটা প্রোফাইল এবং হলো ইনস্টাগ্রাম। ঠিক আছে, এই তিনটা প্রোফাইল আপনাকে মেনটেন করতে হবে। আপনার বিহ্যান্সে আপনার অন্য সবার কাজ দেখেন, দেখে দেখে আপনার ওই লেভেলের কাজ করে আপনার প্রোফাইলটা ওইভাবে সাজাতে হবে, যে কেউ আপনাকে দেখলে, আপনার প্রোফাইলটা দেখলে যেন সে সারপ্রাইজ হয় যে আপনি তো একজন ভালো মানের ডিজাইনার। ঠিক আছে, আপনার ড্রিবলে আপনার রেগুলার ডিজাইন ছাড়তে হবে। ঠিক আছে, ইনস্টাগ্রামে আপনার প্রোফাইল থাকতে হবে ডিজাইনের, মানে ডিজাইনের উপরে ফোকাসড, যে আপনার ওই ডিজাইন, শুধু ডিজাইনের উপর ফোকাস। আপনি যদি ইনস্টাগ্রামে প্রোফাইল তৈরি করেন, ইনস্টাগ্রাম থেকেও কিন্তু কাজ পাওয়া যায়। ঠিক আছে, এবং লিঙ্কডইনে আপনার কমিউনিকেশন আউটরিচ করতে পারেন। আপনার সোশ্যাল মিডিয়ার যে প্রোফাইলগুলো, এগুলো যদি খুব সুন্দরভাবে সাজায় আপনি গ্রাফিক্সে কাজ করেন, এখনো ব্র্যান্ডিং এর দিকে আমি দেখছি খুব ভালো আছে এখনো। এবং পাশাপাশি শুধু ডিজাইন নিয়ে থাকলে হবে না, আপনি ইউআই ইউএক্স ডিজাইনটা শিখে ফেলেন। ইউআই ইউএক্স ডিজাইনটা খুবই ট্রেন্ডি এবং ফিউচার প্রুফ। মোটামুটি আগামী 5-10 বছর আপনার এই দুইটা ডিজাইনের উপরে যদি ভালো মতো থাকেন, এটা নিয়েও করতে পারবেন। আর যেহেতু ডিজাইনে আছে, আপনি যদি চান ভিডিও এডিটিং যেতে, ভিডিও এডিটিং ও শিখতে পারেন। ভিডিও এডিটিং ও দেখা গেছে আগামী 10 বছর ইনশাল্লাহ একটা ফিচার প্রুফ ক্যারিয়ার আছে আমি মনে করি। আচ্ছা, এখানে আমি আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যদিও ডিজাইনিং এ কাজ করিনি, বাট আমি অনেক প্রজেক্ট অনবোর্ড করেছি, মানে যেগুলি আসলে মানে যেভাবে ওয়েব প্রজেক্ট যখন অনবোর্ড হয় তখনই তো ডিজাইনের পার্টটা আসার কথা, রাইট? ইউআই ডিজাইনের পার্টটা, কিন্তু আমি যেটা দেখেছি সেটা হচ্ছে আসে না, বাংলাদেশে আসে না। সো এটা আসে কখন আমি বলি। সো বাংলাদেশে সাপোজ যে একজন নর্মাল, সাপোজ লাস্ট টাইম কাজ করেছিলাম একটা ফিল্টার কোম্পানির, ওরা হচ্ছে নর্মালি ফিল্টার কিনে বেচে আর কি, হ্যাঁ। সো ওদের কি লাগবে, একটা ই কমার্স ওয়েবসাইট লাগবে। ওদের আসলে মানে দরকারও না ইউআই ডিজাইন করা, বা মানে ওরা আসলে ও বুঝেই না যে ইউআই ডিজাইনটা কেন করব, রাইট? ওরা জাস্ট বলে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, দেখতে এরকম হইতে হবে, শেষ। ঠিক আছে, তো এডুকেটেড না। ইউআই ডিজাইনটা কেন লাগে, মানে কারা করে সেটা আমি একটু বলি। বাংলাদেশে অ্যাটলিস্ট যাদের জন্য ইউএক্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, লাইক আমি বলি যদি ফুড পান্ডার কথা, তো ফুড পান্ডার মতো যদি কোনো প্ল্যাটফর্ম আসে, তাদের জন্য কিন্তু প্রত্যেকটা পেজের ইউএক্স, যে কাস্টমার কোন বাটনে ক্লিক করলে কোথায় কি হবে, আমার কাস্টমার লেফট হ্যান্ডের কাস্টমার জন্য কি করব, রাইট হ্যান্ডের কাস্টমারদের জন্য কি করব, বাটন মোবাইলে কোথায় কি থাকবে, কোনটার সাইজ কতটুকু হবে, পোর্শনটা কোন পেজে কতটুকু আছে, প্রত্যেকটা ছোট ছোট জিনিস কিন্তু অনেক বেশি
ইম্পর্টেন্ট। তো ওই ধরনের কাস্টমারদের জন্য ইউআই ইউএক্সটা অনেক বেশি ম্যাটার করে। এন্ড আমি যতটুকু শুনেছি ওরা মোটামুটি লক্ষ লক্ষ টাকা দিয়ে ইউআই ইউএক্স ডিজাইন করে, কিন্তু বাংলাদেশের নর্মাল মার্কেট প্লেস ওরা আসলে এই জিনিসটা বুঝেও না যে এটা আসলে কি। এন্ড আপনি যখন মার্কেট প্লেসে ঢুকবেন, যদি ওয়েব নিয়ে কাজ করেন, ম্যাক্সিমাম আমি দেখবেন যে ওনারা আসলে বুঝতেছে না যে আসলে আমি যেই সফটওয়্যারটা বানাচ্ছি সফটওয়্যারটা আসলে কি কাজে লাগবে আমার, ও সবাই বানাচ্ছে তাই আমি বানাচ্ছি। ঠিক আছে, এই ধরনের কাস্টমার ম্যাক্সিমামই বাংলাদেশে। সো আপনি যদি বাইরের কোনো মার্কেট প্লেস ধরতে চান, অবভিয়াসলি ইউআই ইউএক্স ডিজাইনটার চল এখনো আছে। কিন্তু আর আপনার যে কোশ্চেনটা মেইন যে ধরন যে আপনি আগাবেন কিনা, তো আসলে আমি পার্সোনালি কাউকে এরকম কোনো সাজেশন দেই না যে আপনি এখান থেকে চলে আসেন বা ওইটা করলেই আপনি সাকসেস হবেন, এরকম কোনো সাজেশন আমি দেই না। কেন দেই না? কারণ হচ্ছে যে সাপোজ আমি মনে করতেছি যে হ্যাঁ ওইটা দুদিন পর হয়তো ওইটার মার্কেট চলে যাবে, কিন্তু আমি অলসো বিলিভ করি যে দেয়ার ইজ আ ওয়ে টু ইম্প্রোভাইজ দ্যাট, ইউনো, যে আপনার যে সেক্টরটা গ্রাফিক ডিজাইনিং সেক্টরটা, এটাকে ইম্প্রোভাইজ করার আরো অনেক উপায় আছে যেটা কিনা আপনার খুঁজতে হবে, ইউ বি দ্য জাজ। ঠিক আছে, সো এখানে আসলে আমি জানি না, সো আমি আসলে বলতে পারতেছি না। তবে আমি যতটুকু দেখছি আমার লাস্ট কোম্পানিতে, সো গ্রাফিক ডিজাইনারদের সংখ্যা অর্ধেক করে দেওয়া হয়েছে এআই এর কারণে। সো আমি আসলে ডিমোটিভ করতে চাচ্ছি না, বাট আমি যতটুকু বিলিভ করি ওরা ফায়ার হয়েছে একটাই কারণে, সেটা হচ্ছে যে ওরা হচ্ছে ইম্প্রোভাইজ করে নেয়। ওরা ওদের রেগুলার যে রুটিন ছিল যে ফটোশপ নিব, একটা ব্যাকগ্রাউন্ড নিব, এখান থেকে এলিমেন্ট ধরে নিয়ে বসায় কাট 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 করে ঘন্টার পর ঘন্টা একটা ডিজাইন বানাবো, শেষ। যেখানে একটা প্রম্পটে আপনার সোরা এআই আছে, আপনি বানায় ফেলতে পারতেছেন, রাইট? সো ফিগমাতে মনে হয় এআই প্রম্পট বক্স আছে, সেখানে প্রম্পট দিলে ফিগমাতেও ডিজাইন করে দেয়, যদিও ওটা 100% অ্যাকুরেট সবসময় হয় না, কিন্তু যাদের দরকার নেই তাদের ওটুক দিয়েও চলবে। সো এই আমরা কি আপনাকে অ্যান্সার দিতে পেরেছি কিনা? জি ভাইয়া, ধন্যবাদ আপনাদের মূল্যবান বক্তব্যের জন্য। থ্যাংক ইউ। আর কোনো কোশ্চেন আছে? ভাই আর তেমন কোশ্চেন আর নেই। ওকে, আবারও আপনাদের অনেক ধন্যবাদ জানাই তুষার ভাইয়ের ভাই। তো থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আপনি আমাদেরকে এরকম একটা কথা বলার জন্য, মানুষকে নলেজ শেয়ার করার জন্য একটা অপরচুনিটি দিয়েছেন, এটাও আমাদের জন্য একটা অনেক বড়। আমরা চাই আমাদের নলেজ গুলো আমরা শেয়ার করতে পারি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে যারা জুনিয়র আছে তাদেরকে শেয়ার করতে পারি। কারণ আহ, আমরা তো ওই ওখানে ছিলাম ওই লেভেলে যে মানে কি করব, কোন দিকে আগাবো, কোনটা করলে বেটার হবে। ঠিক আছে, তো এটা করতে করতে দেখা গেছে অনেক কিছু শিখছি। হ্যাঁ, মানে মানে অনেক সময় নষ্ট করছি। তো ধরেন আমি প্রথম অবস্থায় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখছি কোনো প্রকার কোর্স ছাড়া। ঠিক আছে, তার মানে কয় বছর লাগছে ওটা ধারণা করে নিতে পারেন যে আমি কয় বছর লাগাই আমি শিখছি। ঠিক আছে, তো আমি চাই না আমার মতো কেউ যে 5-7 বছর লাগায় ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখুক। ঠিক আছে, তারপরে আইসা জব চেষ্টা করুক। Yep. তো এই আর কি। থ্যাংক ইউ সো মাচ ভাই, এটা জানার। আমাদের আপনাদের যেই এক্সপিরিয়েন্সগুলো আমরা পেলাম, প্লাস প্রফেশনাল গাইডলাইন, এটা আমাদের জন্য খুবই নেসেসারি ছিল। কারণ আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যে স্টুডেন্টগুলো তারা সবাই হচ্ছে থার্ড ইয়ারের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার, কোর্সে তো 3200, মোস্ট প্রবাবলি থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টার। সো এই সময়টাতে আসলে মানুষ একটু ক্যারিয়ার নিয়ে চিন্তায় পড়ে, আর তো 1 বছর আছে, তারপর করবোটা কি। বেস্ট হলো কোনো না কোনো একটা কোর্স করে একটা একটা। জায়গায় তাদের ওয়েবের প্রজেক্টটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে যখন ফাইনাল ইয়ার থিসিস বা প্রজেক্ট দেয়। তো আমরা তো ইভালুয়েট করি ওই যে মানে বেসিক্যালি ডিফেন্স যেটাকে আমরা বলি, 3 সেমিস্টার লাগে তাদের এই ডিফেন্সটা করতে হয়। তো সেখানে অনেকেই ওয়েব প্রজেক্ট নিয়ে আসে, কিন্তু তখন আমরা কোশ্চেন করি, খুব সিম্পল টাইপের কোশ্চেন করি, অ্যান্সার থাকে না বা আইডিয়া থাকে না। অথচ তাদের কিন্তু থার্ড ইয়ারে একটা ওয়েব প্রোগ্রামিং এর কোর্স অন। অবশ্যই লিমিটেশনস আছে, আমরা ক্লাস খুব একটা পাই নাই, এই সেমিস্টারে তো আরো কম। তারপরে আমি ওনাদেরকে চেষ্টা করি যে আমাদের কারিকুলামের ভিতরে মূলত ফ্রন্ট এন্ডে আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টটা দেখাই, আর ব্যাক এন্ড হিসাবে মাইএসকিউএল ডাটাবেস, এর সাথে হচ্ছে আমি এক্সপ্রেসটা দেখাই, বাট ব্যাক এন্ডটা ওপেন থাকে, লারাভেল বা জিমেল। ইউনিভার্সিটি
আমি ইউনিভার্সিটি যেহেতু ধরেন আপনার মাল্টিপল জিনিসপত্র নিয়ে শেখায়, শুধু যে একটা সাবজেক্ট বা একটা জিনিস তা না, ঠিক আছে? আপনাকে ওখানে বিজনেস নলেজও দিবে, আপনাকে ম্যাথের নলেজও দিবে, আপনাকে বায়োলজির নলেজও দিবে, ঠিক আছে? কেমিস্ট্রির নলেজও দিবে, ইংলিশ নলেজও দিবে, সব নলেজ কিন্তু আপনার ওখানে দিবে। সো ওইটা থেকে আপনি প্রোগ্রামিং এর বেসিকটা আপনি শিখতে পারবেন, কিন্তু আপনি যদি বেসিকে স্ট্রং হইতে হয় আপনাকে এটার সাথে সাথে পাশাপাশি কোনো একটা ভালো সুনামধন্য কোম্পানি থেকে, আপনার প্রতিষ্ঠান থেকে আপনাকে একটা কোর্স করতে হবে, ঠিক আছে? জি জি কোর্স করে আপনাকে হাতে কলমে শিখতে হবে। তো এটাই আপনাদের পারফেক্ট সময়, থার্ড ইয়ারে আছেন, 1 বছর সময় আছে, 6 মাস কোর্স করেন, 6 মাসে আপনারা প্র্যাকটিস করেন, ইন্টার্নশিপ করেন, মানে গ্রাজুয়েট হওয়ার সাথে সাথে ইনশাল্লাহ দেখা গেছে মিনিমাম 20-25 হাজার টাকার স্যালারি মিনিমাম ইনশাল্লাহ আপনারা মানে আশা আশা করতে পারেন, যদি এখন থেকে আপনারা মানে কাজ শুরু করে দেন। আর শিখার ব্যাপারটা হচ্ছে কি যে আমি আমার ম্যাক্সিমাম শিখেছি কাজ করতে গিয়ে। হ্যাঁ, আমি বলবো আমি 90% শিখেছি হচ্ছে কাজ করতে 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 নতুন জিনিস আসছে, ইউটিউব দেখছি, এখন চ্যাট জিপিটি দেখছি, এভাবে শিখছি আর কি। হ্যাঁ, সো শিখা আসলে ওভাবেই হয়। আপনারা আসলে ওই যে বলেন না যে খাতায় কলমে কোড লিখে কিছু হবে না। একটা আইডিয়া জেনারেট করেন, আজকে ভাবেন যে 1 সপ্তাহের গোল নিলাম, 1 সপ্তাহের মধ্যে আমি নিজের একটা পার্সোনাল হ্যাবিট ট্র্যাকার অ্যাপ বানাবো বা নিজের একটা গোল ট্র্যাকার অ্যাপ বানাবো, কিছু একটা বানায় ফেলেন। সো এটা জিনিসপাতি চলে আসবে, হ্যাঁ, আস্তে করতে আস্তে করতে চলে শিখতে আসবে, হবে। করতে করতে শিখতে হবে আর কি। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ওয়ে। এখানে তো স্টুডেন্টস আপনাদের বলেন। ভাই আসসালামু আলাইকুম, আমার একটা কোশ্চেন আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার বলতেছি অনেকে তো এক একজন তো এক এক ভাবে কাজ করে, তো হচ্ছে মনে করেন যে আমি একটা কাজ করতেছি বা করব, তো আমি ওইটা ভুল ভাবে কাজটা করতেছি, অনেক জটিল এবং হার্ড অথবা ইজি করে দেখলাম, 1 বছর পর এটা করা মানে একবারে সময় নষ্ট। এই ব্যাপারে কি বলতেছেন, মানে কোন দিকে? আপনি যেহেতু আপনার ফিউচার নিয়ে, ক্যারিয়ার নিয়ে আপনি চিন্তিত, বা ক্যারিয়ার আপনি কিভাবে কোন দিকে যাবেন সেটা নিয়ে অবশ্যই আপনাকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার জন্য এখন টুলস এর অভাব নাই। আপনি চ্যাট জিপিটির সাথে প্ল্যানিং করেন, জেমিনির সাথে প্ল্যানিং করেন, বা ফ্যামিলির সাথে আলোচনা করেন, এই যে আমাদের মতো মানুষজন যাদের এক্সপেরিয়েন্স আছে তাদের সাথে আলোচনা করেন। আপনাকে শিওর হইতে হবে আগামী 10 বছর 15 বছর কোন টেকনোলজিতে আপনি, যেহেতু মানে এই যে কোন একটাতে এখন শুরু করবেন আর কি, তো কোনটাতে আগালে আপনার জন্য বেস্ট হবে, আপনি আগে এটাকে প্ল্যানিং করে ফিক্স করে আপনার ভালো লাগা থাকতে হবে এখানে। এমন না যে দেখা গেছে টাকা পায়, টাকা আছে তো মানে আমি ঢুকবো, তা না। আপনার ধরেন আপনি এমন একটা কাজ করতেছেন যেখানে আপনি 24 ঘন্টা কাজ করলেও আপনার মানে টায়ার্ডনেস লাগবে না, আপনার মানে আপনি মনে করবেন না আরে কি করতেছি, মানে আপনার প্রেশার নাই, আপনার শখের জিনিস করতেছেন। তো এরকম ভালো লাগাও থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে আরেকটা কথা সেটা আমি বলবো, সেটা হচ্ছে আপনি একটা কাজ করতেছেন, কঠিন কাজ করতেছেন, ফেল করতেছেন, প্লিজ ফেল করেন, তাও করেন। কারণ আমি হচ্ছে, আপনি বিলিভ করবেন না, আমি হচ্ছে জবে ঢুকার আগে কত কত প্রজেক্ট আমি জাস্ট নিজে শুরু করতে চাচ্ছি, যে আমি শুরু করি, নিজে একটা শুরু করি, আমি একটা স্যাজ বানাই, স্যাজ বানাই আমি মার্কেটে ছেড়ে দিই, আমার হয়তো সাবস্ক্রিপশনে কিছু টাকা আসবে, অনেক অনেক ভাই, মানে আমি লিস্ট দিলে আপনি গুণে শেষ করতে পারবেন না যে আমি এত প্রজেক্ট শুরু করছি, কিন্তু প্রত্যেকটা ফেল করছে। কারণ কি, আমার ছোট ছোট গ্যাপ ছিল, যে গ্যাপ গুলার কারণে আমি ফেল করছি। কিন্তু ওগুলি কি সময় নষ্ট না, কারণ এখন আমি যে সফটওয়্যার বানাই সেগুলিতে টাকা আসে, তাই না? আমি হচ্ছে এখন একটা কোম্পানির জন্য সফটওয়্যার বানাচ্ছি, ওরা লঞ্চ করছে, ওরা মার্কেটে নামছে, ওরা অলরেডি ওইটা দিয়ে ইনকাম করতেছে, ওইটা দিয়ে ওদের যে টার্গেটটা সেটা পূরণ করতেছে। তো আমি কিন্তু ফেল না করলে এটা করতে পারতাম না। তো আপনি পাস করার জন্য আপনাকে ফেল করতেই হবে, হাঁটার জন্য উস্তা খাইতেই হবে, এটা তো আসলে মানে করতেই হবে, এটা আপনার পার্ট। এটা মানে কি বলবো, ইরোরের মতো আর কি। আপনি প্রোগ্রামিং করতেছেন, ইরোর খাইতেই হবে, ইরোর না খাইলে নিশ্চয়ই ঘাপলা আছে, তাই না? সো ব্যাপারটা হচ্ছে এটা। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। মানে থ্যাংক ইউ, আর কি, প্রথমে হাঁটতে হবে আর কি, তারপর হাঁটতে জিততে হবে। হবে। হ্যাঁ, আমি কত হ্যাঁ প্রজেক্ট হ্যাঁ হ্যাঁ। ইনিশিয়ালাইজ করে আমি জাস্ট দু মানে স্যারকে ধন্যবাদ, দুজনকে। তবে হ্যাঁ, একটা জিনিস কি বেস্ট প্র্যাকটিস হলো আপনি প্ল্যানিং আগে করবেন, তারপরে এক্সিকিউশন করবেন। তবে হ্যাঁ প্ল্যানিং করে অবশ্যই। আপনার হ্যাঁ, ফিক্স করতে মানে হবে যে হ্যাঁ এটা প্ল্যানিংটাই আমি হলো করব। সমস্যা, তো প্ল্যানিংটাই সমস্যা। প্ল্যানিং যদি আগে করতে পারি তাহলে তো ওই প্রবলেম হতো না। হ্যাঁ, প্ল্যানিং মানে করবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই চ্যাট প্ল্যানিং জিপিটি করবেন আপনি সব। দেখবেন, চ্যাট জিপিটি যদি বলেন তো শেষ যতই কিছু গাইড করুক শেষে আসে কিন্তু ওটাতে উৎসাহিত করবে, মানে সে চাই আমি যা চাই তাই করে দিবে। এটাই হলো শেষে বলে। আর হ্যাঁ আপনারা অবশ্যই মুখের সত্য কথা রিয়েলটা বলবেন আপনারা। অবশ্যই হ্যাঁ, না তা অবশ্যই একটার অবশ্যই। উপর ডিপেন্ড করা যাবে না তো আপনার, ঠিক আছে? জি হ্যাঁ। না, আপনি প্ল্যানিং করবেন। যেমন আমি যদি বলি, আমি যখন একটা সফটওয়্যার শুরু করি বানানো, তখন আমি কি করি, সবার আগে আমার যে ওয়েটা, আমি ডেটাবেস প্ল্যানিং করি। হ্যাঁ, ডেটাবেস প্ল্যানিং করতে 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 অনেক দূর কাজ আগানোর পরে মনে হয়, ইস
এটা এভাবে প্ল্যান না করে ওভাবে করলে আরেকটু ফ্লেক্সিবল হতো জিনিসটা। আর মানে পুরা এখন আমার পুরা জিনিসটা অনেকখানি অনেক জায়গায় গিয়ে চেঞ্জ করতে হবে। প্ল্যানিং এ ফল্ট আমার অনেক আছে। আমি কাজ করার সময় এখনো অনেক বেশি ফল্ট পাই যে ডেটাবেসটা যদি এভাবে না করে ওইটাকে ওয়ান টু মেনি না করে ওটাকে যদি মেনি টু মেনি করতাম মেনে জিনিসটা আরো ফ্লেক্সিবল হইতো। এইটা মেনি টু মেনি দরকার ছিল না, এটা ওয়ান টু মেনিতে হয়ে যেত, তাই না? জিনিসটা এখন একটু কিন্তু ফ্লেক্সিবল ওই যে হইতো কিন্তু কোড এডিটরে দেখবেন আগে কিন্তু প্ল্যানিং এর পার্টটা ছিল না, এখন কিন্তু প্ল্যানিং আছে, মানে আগে প্ল্যান তারপরে মানে কোড, ঠিক আছে? তো এখন কিন্তু কোড এডিটরে এই ফিচারটা নিয়ে আসছে, ঠিক আছে? ক্লাউডে বলেন, কোপাইলটে বলেন, আগে হলো প্ল্যানিং, আপনি আগে একটা প্ল্যানিং দিবেন, ওইটাকে নিয়ে আগে বিস্তারিত প্ল্যানিং করবে, কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, কি কি জিনিস অ্যাড করতে হবে, ওই প্ল্যানিংটা করবে, আপনি প্ল্যানিংটা পড়বেন, ওটাকে আবার মডিফাই করবেন, পারফেক্ট প্ল্যান সাজাবেন, তারপরে কোড করবেন, দেখবেন যে একটা পুরো সফটওয়্যার মনে করেন একটা কমান্ডে ওই একটা প্ল্যানের ভিতরে আপনার কমপ্লিট চলে হয়ে যায়। গেছে। আচ্ছা, আমরা আরেকটা কোশ্চেন পেয়েছি। সেটা কোশ্চেন করার আগে আমি একটু রফিক ভাইকে জিজ্ঞেস করতে চাই, রফিক ভাই আপনার কি সিএসসি ব্যাকগ্রাউন্ড ছিল? হ্যাঁ, আমি ট্রিপলি ব্যাকগ্রাউন্ড, ট্রিপলি ব্যাকগ্রাউন্ডে। সো যদি এখন এটা যে বলা কোশ্চেনটা হয়নি। করেছেন জব ইন্টারভিউতে সিজিপিএ ম্যাটার করে নাকি স্কিল, তো আমরা হচ্ছে প্রথমত ত্রিপলি ব্যাকগ্রাউন্ডের, তো আমাদের সিজিপিএ দেখে তাদের কোনো কাজ ছিল না। And দ্বিতীয়ত আমি আমার যত রেজুমে আছে, যত জায়গায় রেজুমে দিয়েছি, কোথাও আমার সিজিপিএ উল্লেখ করি নাই, ঠিক আছে? এন্ড দে ডিডন্ট ইভেন আস্ক। সো এটা আসলে ম্যাটার করেই না বলতে গেলে, শুধু কিছু কিছু পয়েন্টে হয়তো কোনো কোনো সেক্টরে হয়তো ম্যাটার করতে পারে, যেখানে হয়তো আমরা জানি, বাট আমরা এই পর্যন্ত যত জায়গায় কাজ করেছি, যত জায়গায় কর্পোরেট লেভেলেও কাজ করেছি, কোথাও আমাদেরকে সিজিপিএ আস্ক করে নাই, তবে কিছু কিছু জায়গায় এটা ম্যাটার করে। যেমন আপনি যদি ধরেন আপনি বিকাশে কাজ যদি, করতে যান, হ্যাঁ হ্যাঁ, আপনি যদি হায়ার লেভেল রিসার্চ নিয়ে কাজ করেন, আপনি যদি হায়ার লেভেল যেখানে ম্যাথের কাজ আছে ওইখানে কাজ করেন, তো ওইখানে তখন আপনার একাডেমিক মানে দক্ষতা কতটুকু, মানে আপনি হয়তো ধরেন ক্যালকুলাস কতটুকু পারেন, এটা তখন আপনার ওরা যাচাই করবে, তো তখন আপনার সিজিপিএটা হয়তো আক্স করতে পারে, ঠিক আছে? স্টিল এছাড়া তখনও ম্যাটার হয়তো করবে না, আপনার যদি হ্যাঁ, যদি স্কিলটা আপনার ওভারওয়েলমিং থাকে। পোর্টফোলিওটা ভালো হয়। হ্যাঁ, 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 স্কিলটা ওভারওয়েলমিং থাকে, ব্যাপারটা আপনার হ্যাঁ, হচ্ছে স্কিল নাই, পোর্টফোলিও নাই, কিছু নাই, কিন্তু আপনার হয়তো রেজাল্ট আছে, সিজিপিএ আছে, তখন হয়তো আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য হয়তো বলবে যে আপনার সিজিপিএ তো ভালো, আপনি কি করতে পারবেন কিনা। আই বিলিভ হয়তো চেষ্টা করলে করতে পারবেন, আচ্ছা আপনাকে জব অফার করতেছি না কিন্তু ইন্টার্নে আসেন, এরকম কিছু হইতে পারে। আমি জাস্ট গল্প বানাচ্ছি আর কি, বাট এই আর কি। সো আশা করি উত্তর পেয়েছেন। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি শেষের দিকেই আসছি। জি, আজকের স্টুডেন্টদেরকেও ধন্যবাদ যে তারা বেশ কনস্ট্রাকটিভ কিছু কোশ্চেন করছেন। আসলে আরো বেশি কোশ্চেন থাকলে আমরা, সমস্যা নাই, আপনারা আমাকে ক্লাসরুমে করতে পারেন, আমি পেজের থেকে ফিডব্যাক জানাবো, সমস্যা নাই। পুরো সেশনটাই আমি রেকর্ড করে রাখছি, এটা আমি কিছুতে আপলোড দিয়ে আমি শেয়ার করে দিব সবার সাথে। আর ঠিক আছে, তাহলে মোটামুটি রাত 11:30 বাজে, রোজার মাস। আবারও ধন্যবাদ গেস্টদেরকে। ওয়েলকাম। আমার পার্সোনালি একটা ইচ্ছা আছে যে গেস্টদেরকে আমি ফিজিক্যালি একটা সেমিনারে দাওয়াত দিব এবং অডিটোরিয়ামে একটা প্রোগ্রাম করার চেষ্টা করব। এখন স্পেশালি ইনশাল্লাহ। আমাদের তিন ধরনের যেই প্রফেশনাল কোর্সগুলো আমরা করি, মোবাইল অ্যাপ্লিকেশন, ওয়েব অ্যাপ্লিকেশন এবং প্যাটার্ন রিকগনিশন, যেটা মূলত মেশিন লার্নিং এর এআই মডেল যেই ডেভেলপমেন্টটা, আলটিমেটলি হুম। প্রযুক্তি বানানো, এই ধরনের জিনিসগুলো নিয়ে একটা স্টাডি আছে স্বল্প পরিসরে, বাট এটারও প্রফেশনাল চেষ্টা করতেছি। এর মধ্যে আমাদের এই যে মাহমিদুল যে প্রথম কোশ্চেনটা করছিলেন সাইবার সিকিউরিটি রিলেটেড, তো তারা হচ্ছে আবার সাইবার সিকিউরিটির ব্যাপারে এনথুসিয়াস্ট, এটাতে তারা বেশ অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, তাদের ছোট একটা কমিউনিটিও আছে। সাইবার সিকিউরিটিরও আমাদের এখানে একটা ফিজিক্যাল সেশন হয়েছিল, আগে কিছুদিন আগে হয়েছিল, একটা ট্রেনিং কোম্পানি তারা আসছিল, আমাদের এখানে সেশন করছে, স্টুডেন্টদেরকে ট্রেন্ড আপ করছে। কিছু স্টুডেন্ট মনে হয় ইন্টার্ন বা এগুলোও নিছিল, তাই না মাহমুদুল? কাউকে মনে হয় ইন্টার্ন ট্রেনিং নিছিল, তাই না? জি স্যার, ওরা কোর্স অফার করেছিল স্যার। ওরা কোর্স অফার করে, সোনারগাঁ স্টুডেন্টদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেয়। তারপর নেটওয়ার্কিং সাইডে সিসিএনএ, এটা আমাদের ইউনিভার্সিটির নিজস্ব উদ্যোগ। আমাদের যে আইটি ওনারাই আমাদেরকে মোটামুটি সিসিএনএ লেভেল 1 লেভেল 2 পর্যন্ত তাদেরকে ট্রেন্ড আপ করার চেষ্টা করে, যাদের নেটওয়ার্কিং সাইডে যাওয়ার ইচ্ছা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো এখন আমি রিলেটেড, যেহেতু ওই যে বললাম মোস্ট প্রবাবলি প্রোগ্রামিং আর করাবো না,
ফিজিক্যালিও একটা সেমিনার আয়োজন করতে পারি ইনশাআল্লাহ আপনাদের দাওয়াত রইলো। অবশ্যই ঠিক আছে, অবশ্যই। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্যা জি নাই। সবাই সুস্থ থাকুন, আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন। স্যার আসসালামু আলাইকুম। প্রোগ্রামটা এখানেই শেষ করে দিই। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম ওয়ালাইকুম স্যার, আসসালাম। অল স্যার। থ্যাংক ইউ।